করতে পারেন। প্রণয়, আপনি যেটা বলছিলেন যে আপনি একটা ছোটখাটো চাকরি করেন, আপনি কিসে চাকরি করেন? বেসরকারি কোম্পানি। একটা বেসরকারি কোম্পানি চাকরি করেন। আপনি ঢাকায় কোথায় থাকেন? মানে ঢাকা শহরে তো থাকেন, কোন এলাকাতে থাকেন? আমি শরীয়তপুরে আছি। আচ্ছা, এবং ওকে, চলুন শুরু করা যাক। কোথা থেকে শুরু করবেন আপনার গল্প? ছোটবেলা থেকে শুরু করেন? হ্যাঁ, অবশ্যই। আমি বড় হয়েছি মধ্যবিত্ত ঘরে। আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 5 বোন। জি। বাবা কি করতেন? আমার বাবা হেডমাস্টার ছিলেন। স্কুলের হেডমাস্টার? জি। আচ্ছা। তো আমি ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমার লেখাপড়া খুব সীমিত, এসএসসি পাস করছি। ভালো ছিলেন মানে আপনি কি? আমার জীবনে আমি কখনোই রোল 2 হয় নাই, সবসময় 1 ছিল। ক্লাস 10 পর্যন্ত আপনার রোল 1 ছিল? আচ্ছা। আর ক্লাস 5 আমি স্কলারশিপ পেয়েছি, ক্লাস 8ও। তো আপনি ক্লাস 10 পর্যন্ত পড়ে আর পড়েননি? হ্যাঁ, পড়ি নাই। এর বিধেও একটা কারণ আছে। আচ্ছা, সেই কারণটাই তো বলবো। প্রচুর ব্রেনি আপনি স্টুডেন্ট, এবং এরকম স্টুডেন্ট ক্লাস 10 পর্যন্ত পড়ে আর পড়াশোনা করলো না, এটা আসলে খুবই কষ্টের ব্যাপার। আমরা জানবো সে গল্পগুলো। আপনি বড় হয়েছেন, আপনি গ্রামে থেকেছেন কতদিন পর্যন্ত? গ্রাম মানে মফস্বল শহর আর কি। ওখানে আপনি থেকেছেন কতদিন পর্যন্ত? ওখানেই আমার বেড়ে ওঠা। আচ্ছা, আপনার আমার শ্রোতাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনার এজটা যদি গড় এভারেজটা বলতেন, যে আপনি এখন বর্তমানে কোন এজে বিলং করছেন এবং কোন বয়সে আছেন? 35 এর মতো আপনার বয়স। ওকে, চলুন তারপর। আমাদের পারিবারিক ভাবে আমাদের ফ্যামিলিতে একটা ঘটনা হয়, আর এই ঘটনা জানতে পারি আমার বাবা মারা যাওয়ার পর। আমার বাবা মারা যায়, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার বাবা আত্মজীবনী। কিভাবে মারা যান উনি? নরমালি মারা যান নাকি হার্ট স্ট্রোকে মারা যায়? হার্ট স্ট্রোক করেছিলেন? জি। পরিবারে কোনো সমস্যা ছিল? না, পরিবারে তেমন একটা কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আগে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। তো তার ডায়েরি থেকে আমি পাই। উনি কি ডায়েরি লিখতেন? হ্যাঁ। আচ্ছা। আমাদের ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে একটা, আমি যখন ছোট তখন একটা ঘটনা ঘটছিল। আমার বড় বোন, আমার বড় 3 বোন, ওখানে এক বোনের সাথে আমার চাচাতো ভাইয়ের সম্পর্ক ছিল। এই সম্পর্ক চাচাতো মানে আপন চাচাতো ভাই? আপন চাচাতো ভাই। আচ্ছা। সম্পর্ক থাকার পর তাদের একটা বাচ্চা হয়, এটা বিয়ে হওয়ার আগে। মানে আপনার বড় বোনের সাথে আপনার চাচাতো ভাইয়ের একটা সম্পর্ক ছিল, এবং সামাজিক ভাবে এটা একটা অবৈধ সম্পর্ক। হ্যাঁ। এবং যেটা বলছিলেন যে ওই সম্পর্কের বদৌলতে তারা বিয়ে হওয়ার আগেই আপনার বোন মা হয়ে যান, তাই তো? যখন প্রেগনেন্ট হয় তখন থেকে আমাদের ওই 2 ফ্যামিলিতে একটু এটা কখনোই মীমাংসা হয় নাই, তখন থেকে আর কি শত্রুতা হয়। আপনার বাবারা কয় ভাই ছিলেন? 4 ভাই। এটা বাকি সবাই জানতেন যে এই কারণে আপনার বোন এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বোন অন্তঃসত্ত্বা হওয়ার পর আপনারা কি করেন? তারপর আমার বাবা এমনি গ্রাম্য সালিশ করছে, আর এমনি সরকারি কোনো কেস করে নাই, গ্রাম্য সালিশ করছে। করার পরে এটা যখন না মিটছে, তখন আমার বাবা আমরা একসাথে ছিলাম, ওরা ওখান থেকে জমি জায়গা বিক্রি করে আমরা আলাদা জায়গায় বাড়ি করি। আর বোনের ক্ষেত্রে বোনকে কি করে? বোন মনে করেন লেখাপড়া করতো, এখন বর্তমান প্রাইমারি স্কুলের টিচার। এখন তারপর অন্যত্র বিয়ে। ছেলেটা তো ওকে লাভ করতো নাকি? মানে লাভ করতো, কিন্তু মানে নেয়নি, অস্বীকার করেছে। ঠিক আছে। আর এই ঘটনা আপনারা কি করলেন তখন? আপনার বোন তো অন্তঃসত্ত্বা ছিলেন, আপনারা কি কোনো অ্যাবর্শন করা বা কোনো কিছু? না, অ্যাবর্শন করানো হয় নাই, বাচ্চা পৃথিবীতে এসেছে। যে স্টেজে আপনারা জেনেছিলেন, তখন তো ইচ্ছে করলে আপনারা আপনাদের সম্মানের দিকে তাকিয়ে বেবিটাকে পৃথিবীতে নাও আসতে দিতে পারতেন। এটা ঠিক, কিন্তু আমার বাবা এটা মানে নাই। আপনার বাবা চেয়েছিল আসুক? হ্যাঁ, আসুক, সেটা যেভাবে আসুক, যেন পৃথিবীর আলো দেখতে পারে, এবং এখনো সে বেঁচে আছে। এবং সে কি জানে এইসব ব্যাপারটা? সে জানে না, সে বড় হয়ে উঠছে। আমার বাবার কথা জিজ্ঞেস করে না তার বাবাকে? সে জানে যে আমার বড় বোনের মেয়ে সে, এখনো সে জানে। সে বাবার কথা জিজ্ঞেস করে না? তার বাবা ওই আমার বড় ভগ্নিপতি, তাকে বাবা বলে ডাকে। ও, আচ্ছা। আপনার বড় বোনের বিয়ে হচ্ছে? হ্যাঁ। আর যার কাছে বিয়ে হচ্ছে সে জানে কাহিনী? হ্যাঁ, সে জানে। এবং জানার পরে সে সেটা গ্রহণ করেছে? হ্যাঁ হ্যাঁ, সে মানে নিচ্ছে। ওকে, চলুন সামনে দিকে যাওয়া যাক। আপনি এটা জানতে পারলেন কিভাবে? এটা আমি আমার বাবার ডায়েরি পড়ে জানতে পারি। আর তখন থেকে আর কি আমার জীবনের এই দিকে আসছি। মানে আপনার বাবার ডায়েরি পড়েছিলেন আপনি ক্লাস 9-এ, রাইট? জি জি। ক্লাস 9-এ আপনার বাবার ডায়েরিতে কি লেখা ছিল? আপনি একটু লেখা ছিল এটাই যে আমার নিজের রক্ত আমার সাথে এরকম করলো,
আমার ছেলেরা যেন এটার কোনো নেয় আর কি, প্রতিশোধ নাই। হ্যাঁ, প্রতিশোধ ডাইরেক্ট লেখা নেই, মানে এটার জন্য কোনো ফয়সালা করে এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তো তারপর থেকে আর কি আমার সিদ্ধান্ত আমি নেই যে আমি লেখাপড়া করি বা না করি, আমি এটা প্রতিশোধ নেব। আমার মধ্যে একটা প্রচুর জেদ সৃষ্টি হয়, আর জেদ সৃষ্টি হওয়াতেই আমার একটা চাচাতো বোন ওই মুহূর্তে আর কি পৃথিবীতে আসে, খুবই ছোট। যে ভাই, যে চাচাতো ভাই আপনার এই দুর্ঘটনা ঘটিয়েছিল, তার একটা ছোট বোন পৃথিবীতে আসে। হ্যাঁ, পৃথিবীতে আসে। আমার টার্গেট থাকে যে না, তাকে আমি যেভাবে পারি আমার আয়ত্তে নিয়ে আসবো, এবং যে কাজটা আপনার বোনের সাথে হয়েছে আমি সেই কাজটা আপনি তার সাথে করবেন। তারপর সে আস্তে আস্তে ক্লাস 6 যখন পড়ে তখন থেকে, ছোটবেলা থেকে তাকে আমি গোসল করানি, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। আর আমাদের ছোটবেলায় তো আমার এই ঘটনা ঘটে আমার বোনের সাথে, ওটা আস্তে আস্তে প্রায় সবাই ভুলে যাওয়ার পথে। তখন থেকে ওই মেয়েকে আমি সবসময় কাছে রাখি এবং আমার বিশ্বাস দ্বারা তার ফ্যামিলিতে আমি বিশ্বাস স্থাপন হই যে ও কখনো ছোট বোনের কোনো ক্ষতি করবে না। না। তারপর তার সাথে আমি ক্লাস 6-7 এর সময়, 6 যখন পড়ে তখন থেকে তার সাথে মানে রিলেশনশিপ করি, ঠিক আছে। ওকে বুঝতো, কারণ ও তো অনেক ছোট ছিল। বুঝতো না, কিশোরী মেয়েরা তো সাধারণত ওই টাইমে বোঝে না, কিন্তু আচ্ছা, একটা জিনিস লাইক করতো, অনেক লাইক করতো। এবং আপনি মানে কি ধরনের পলিসি ওকে নিয়েছিলেন? ওকে অন্য ছেলেদের সাথে আপনি মিশতে দিতেন? হ্যাঁ, মিশতে দিতাম, কিন্তু তেমন ওই মফস্বল এলাকা না। আর আমি যে সময়ের কথা বলতেছি এটা আপনার অনেক আগে, 88-89 এর কথা না। জি জি, তখন একটা মেয়ে সাধারণত এত এখনকার মতন প্রেম ভালোবাসা এগুলা বুঝতো না। আচ্ছা, ওকে। আচ্ছা, তো তারপর তার সাথে যখন এরকম রিলেশনশিপ আমার হইতেছে, এই মুহূর্তে তাদের বাসায় একটা মেয়ে ভাড়া থাকতো, যার কথা আমি বলবো আজকে। মেয়েটার নাম হচ্ছে, মেয়েটার সুন্দর নাম বলতেছি আমি, ছদ্মনাম মানে আপনি যে নামে তাকে ডাকতেন সে নামে বলবেন। প্রেমা। প্রেমা। তাদের বাসায় ভাড়া থাকতো। তো সেই মেয়ে আমাকে খুবই লাইক করতো। আপনি যে প্রেমা বলছেন এবং আপনার নাম যেখানে প্রণয় বলছেন, আপনার আসল নাম তো প্রণয় না, প্রণয় তো প্রেমাই আপনাকে ডাকতো। জি জি জি। ওকে। আমি চাচ্ছি না যে আমার পরিচয়টা মানে প্রচার করি। এবং শ্রোতা, আপনাকে এখন বলে রাখি কেন আমাদের প্রণয় আসল পরিচয়টা দিতে চাচ্ছে না, সেটা আপনি গল্পের শেষের দিকে এসে বুঝতে পারবেন। যে এটাকে আপনি মহৎ মনে করবেন না কি মনে করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে পরিচয়টা আসলে যে কেন দিতে যাচ্ছে না সেটা বুঝতে হলে আপনাকে একেবারে গল্পের শেষ পর্যন্ত শুনতে হবে। জি, সামনের দিকে যাই। মেয়ে আমাকে লাইক করতো, এর কারণ হইতেছে আমি সামাজিক ভাবে কিছু মানুষের উপকার করতাম, রক্ত দেওয়া বা কাউকে কেউ অভাবে করলে তাকে সাহায্য করা, বা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এরকম অনেক কিছু করতাম ছোটবেলা থেকে। এই জন্য এই মেয়েটা আমাকে খুবই লাইক করতো। লাইক করার পর সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন সে নিউটনে পড়ে। আর আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমি যখন আমার বাবার ডায়েরি পড়ে জানতে পারি, তারপরে আমার লেখাপড়া 9 থেকে বাদ দিই। তারপর আমার বাদ কেন দিয়েছিলেন? বাদ দিয়েছি আমি লেখাপড়া করবো না, কারণ আমি তো আমার জীবনের লাইফটা আর কি ওই প্রতিশোধের জন্য রেখে দিয়েছিলাম। তুমি লেখাপড়া করার পাশাপাশি করতে পারতেন। এটা তখন আসলে আমার মাথায় এরকম আসে নাই, তখন শুধু এই জেদের কথাই আসছে। আমার সার্টিফিকেট আমি ছিঁড়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই মেয়ে আমাকে এরকম লাইক করে, লাইক করার পর আমাকে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পর তখন আমি বলি যে আমি তো এরকম, তাকে আমার গোপন কথাটা বলি এবং তাকে আমি বিশ্বাস করতাম, ঠিক আছে। প্রথম আপনি মানে আপনার প্রতিশোধের যাকে নিবেন তাকে নিয়ে আপনি প্রথম আপনার ওই মেয়েটিকে বললেন? এর আগে আমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাউকে বলিনি আমার কথাটা বলি। আর এই লেখাপড়া বাদ দেওয়ার কারণে এবং এটার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পরে তখন থেকে আমি নেশা করতাম। এরকম গ্রাম্য আমাদের এলাকায় উপজাতীয়দের মদ পাওয়া যায়, মদ খাইতাম। তারপর পরবর্তীতে আমি হেরোইনে আসক্ত হয়েছিলাম। আচ্ছা, যাই হোক, সে আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি যখন তাকে এগুলা খুলে বলতেছি, তারপরও সে আমাকে ভালোবাসে। পরে আমি বলছি যে আমি তো এরকম নেশাপানি করি, আর আমার তো জীবনটা অন্যরকম, আমি তো সারা জীবনের জন্য জেলেও যাইতে পারি, ফাঁসি হইতে পারে, কারণ আমি তো রিস্ক নিছি। আর মেয়েটা যেহেতু ছোট তুমি জানোই, সে এটা মানে না। সে বলে যে আমি যদি তোমাকে সত্যিকার ভালোবাসে থাকি তাহলে আমি তোমার এই পথ থেকে নিয়ে আসতে পারবো, আর তোমার যা ইচ্ছা তুমি করো। পরে এক পর্যায়ে
তার ভালোবাসার কারণে আমি ওই পথ থেকে ফিরে আসি। ফিরে আসার আগে আমি একটু কিছু জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে মেয়েটার যখন ক্লাস 6 বয়স বা ক্লাস 6 বা 5 পড়ে, তখন আপনি তাকে প্রস্তাব করেন বা কিছু একটা এরকম বলছিলেন, ভালোবাসার প্রস্তাব করা বা ওদিকে তাকে নিয়ে আসা বা ওই জিনিসগুলো বোঝানো। এই ব্যাপারটা কতদিন পর্যন্ত ছিল আপনাদের মধ্যে? এই ব্যাপারটা তো ছোটবেলা থেকে তাকে ভালোবাসি এই কথা তো আর আমি বলি নাই। তার সাথে আমার শারীরিক সম্পর্ক করাটাই মূল উদ্দেশ্য ছিল। এটা কি কখনো হয়েছে আপনার তার সঙ্গে? হ্যাঁ, হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? তখন তার বয়স কত ছিল? 12-13। 12-13। ওই সময় আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন যেভাবে হোক তাকে? আমার মাথায় তখন থেকে চিন্তা ভাবনা আমি প্রতিশোধ নেব, তখন আমার হিতায় জ্ঞান ছিল না বললেই চলে। এই মেয়েটা যে এত ছোট তখন আমি আর ভাবি নাই। তো ওই মেয়েটা কখনো তার বাবা মাকে বলে দেয়নি যে এই ছেলে আমাকে এইভাবে শারীরিক সম্পর্কে যাচ্ছে বা ফ্রেন্ডের কখনো? সে আমাকে ওই এমনি ভালোবাসার কথা বুঝতো কিনা জানি না, সে আমাকে লাইক করতো খুবই, এবং এক ধরনের সাপোর্টও দিত? সাপোর্টও দিত। কতদিন ছিল আপনাদের এই সম্পর্ক, শারীরিক সম্পর্ক? এটা সে বুঝমানো হওয়ার পর থেকে তো সে আমাকে লাইক করে, আর এটা সে ক্লাস 9 পর্যন্ত যখন পড়ে তখন পর্যন্ত। ক্লাস 7 থেকে 9, প্রায় 2 বছরের মতো? 2 বছর। ওকে। এই সময় কি সে অন্তঃসত্ত্বা হয়েছিল বা এরকম? না, এটা কখনো অন্তঃসত্ত্বা হয় নাই। এটা আমার ব্যাড লাক হইতে পারে। আপনি এখনো সেটা মনে করেন? হ্যাঁ। মানে আপনি এখনো প্রতিশোধের ব্যাপারে? এখন আর প্রতিশোধ তো প্রশ্ন ওঠে না। আচ্ছা, এখন তো আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার ওই গল্পে যাই। আপনি যেটা বলছিলেন যে আপনার ওয়াইফ কি করলো, ফিরানোর চেষ্টা করলো বা কিছু একটা? হ্যাঁ, পরে ওই প্রেমা সে আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি তো তাকে বুঝাইলাম, সে বুঝে না। পরে আস্তে আস্তে সে আমাকে এই পথ থেকে ফিরে নিয়ে আসলো, আস্তে আস্তে নেশা থেকেও সে আমাকে ফিরে নিয়ে আসলো। ভালোবাসা যে নেশা থেকে ফিরে নিয়ে আসতে পারে সে, এটা তার জ্বলন্ত প্রমাণ। সে আমাকে পুরোপুরি নেশা থেকে ফিরে নিয়ে আসে। নিয়ে আসার পর সে তখন লেখাপড়া করে, কলেজে উঠলো। কলেজে ওঠার পর তাদের ফ্যামিলিটা এত সচ্ছল ছিল না। প্রেমাদের? আমি যতদূর পারছি তাকে হেল্প করছি, আর তাকে ওই তখন থেকে তাকে আমি ভালোবাসা শুরু করছি। এক পর্যায়ে সে আমাকে বলতেছে। আপনি তাকে ভালোবাসার এক পর্যায়ে কি আপনার ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক, যাকে আপনি প্রতিশোধ নিতে চাচ্ছিলেন? হ্যাঁ, যাকে প্রতিশোধ নিতে চাচ্ছিলাম তার রাস্তা থেকে তো সে আমাকে ফিরিয়ে নিয়ে আসলো প্রেমা। না, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে প্রেমা তো আপনার লাইফে আসতে চাচ্ছে। হ্যাঁ, এবং একই সাথে ওই মেয়েটা আপনার লাইফে এক্সিস্টিং আছে। জি। তো প্রেমা তো রাতারাতি পারে নাই, প্রেমা নিশ্চয়ই ব্যাপারটা জানতো। হ্যাঁ। তো ওই জানা অবস্থায়ও কি, প্রেমা থাকা অবস্থায় কি আপনার সাথে ওই মেয়েটার শারীরিক সম্পর্ক ছিল? না, পরবর্তীতে আর ছিল না। আচ্ছা, ঠিক আছে। তো 2000-এ ওই মেয়ের কথায় আমি রাজি হই এবং তার সাথে আমার প্রেমের সম্পর্ক চলে। সে লেখাপড়া করত, তখন থেকে তার সাথে আমার দীর্ঘ 7 বছর প্রেমের সম্পর্ক ছিল। সেই গল্পগুলো আমরা একটু জানতে চাই। 2000 থেকে 2007 পর্যন্ত। আমার বাড়ির ঠিকানাটা আমি এমনি বলতে পারি, ঠিক আছে? আমার বাড়ি শেরপুর। আমার মনে হয় বিস্তারিত আপনার না বলাটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে। আর তখন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল 7 বছর। এই 7 বছরে সে আমাকে, আমিও তাকে বিয়ের প্রস্তাব দিছি। সে আমাকে বলছে যে আমার ফ্যামিলি, তারা 2 ভাই 2 বোন, যেহেতু তারা অসচ্ছল ফ্যামিলি, সে বড় সংসারে। সে বলতেছে আমি লেখাপড়া করতেছি, আমার ইচ্ছা আমি চাকরি কইরা আমার ভাই বোনদেরকে লেখাপড়া করব আর তাদেরকে প্রতিষ্ঠিত করবো। আমি বড়, এটা আমার এক ধরনের একটা ইচ্ছা। আমি চাচ্ছি যে তারপরে আমার ভাইদের প্রতিষ্ঠিত করে আমরা বিয়ে করব। এই 7 বছরে সে এমনিতেও আমার সাথে মনে করেন অনেক জায়গায় ঘুরছে, থাকছে, ফিরছে, কিন্তু তার সাথে আমার কখনো শারীরিক সম্পর্ক হয়নি। যেটাও আপনার রিভেঞ্জের কারণে অন্য একটা মেয়ের সাথে হয়েছিল, সেটা কখনো লাভের জায়গাতে হয়নি আপনার? তো এক পর্যায়ে আমিও বলছি যে আমার ফ্যামিলিতে তো আমার ছোট ভাই বোন আছে, তাদেরকে আমি বিয়ে দেই, প্রতিষ্ঠিত করি, তারপরে আমি বিয়ে করব, আমার এরকম উদ্দেশ্য। আচ্ছা। আস্তে আস্তে আমার বোন 2টারে বিয়ে দিই, আর ভাই আমার ছোট ভাই 2 ভাইয়ের বিয়ে করাইছি। আমার বোন যে বিয়ে দিচ্ছে, একটা বোন জামাই লন্ডন থাকে, সিলেট, তার বাড়ি সিলেট, লন্ডন থাকে। তার ব্যবসা দেখাশোনার জন্য সে আমাকে সিলেট অফার করে, আপনি এলাকায় যে ব্যবসা করতেছেন, আপনি সিলেটে এসে ব্যবসা করলে আপনার প্রফিট আরো বেশি থাকবে আর আমার একটু ভালো হবে। জি। এই অফারটা আমি মানি না যে আমি এলাকাতেই থাকবো।
তখন সে জানতো যে এই প্রেমার সাথে আমার সম্পর্ক, প্রেমার সাথে মাঝে মধ্যে সেও কথা বলতো। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি যে প্রতিশোধ নেবার কারণে আপনি লেখাপড়া বাদ দিয়ে দিলেন, যে প্রতিশোধ নেবার কারণে আপনি আপনার সার্টিফিকেট ছেড়ে ফেললেন, যে প্রতিশোধ নেবার কারণে আপনি নেশাগ্রস্ত হলেন, এবং যে প্রতিশোধ নেবার কারণে আপনি বলা যেতে পারে যে একটা অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ের সাথে আপনি অনৈতিক একটা সম্পর্ক তৈরি করলেন, সেই জায়গাটা থেকে ভালোবাসা আপনাকে সরিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, এটা ও কি করতো, ও আপনার সাথে এমন কি করতো যে কারণে আপনি এই মানে এই জায়গাগুলো থেকে সরলেন, আমাদেরকে একটু বলবেন? এই তো ভালোবাসা দিয়ে সে আমাকে ফিরে নিয়ে আসছে, এটাই সত্য। আর সে আমাকে অন্ধবিশ্বাসে প্রথম দিক দিয়ে সে আমার সাথে রাত্রে থাকতো, কিন্তু কখনো তার সাথে আমার এই প্রেমের সময় কখনো তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় নাই। আর সে একটা মেয়ে আমাকে বিশ্বাস করে এরকম ভাবে থাকছে, আমিও অবশ্য তার কোনো ক্ষতি করি নাই। আর তার এক কথায় ভালোবাসা তো আর মুখে প্রকাশ করা যায় না। সে আমাকে যে ভালোবাসা দিতে, এটা অলৌকিক ভাবে আমি ওই পথ থেকে আমার যার জন্য আমার লেখাপড়া বাদ বা আমি নেশাগ্রস্ত হয়ে গেছিলাম না, সেই পথে আমি কিভাবে ফিরে আসছি আমি নিজেও জানি না। দু একটা ঘটনার কথা বলবেন, যে ঘটনাগুলো আপনার মনে এখনো দাগ কেটে আছে সেই সময়ের, তাকে নিয়ে? হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা। জি প্লিজ একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। এই তো তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি, রাত্রে থাকছি, ঠিক আছে। সে আমাকে সারা রাত বুকে জড়ায় নিয়ে থাকছি, কিন্তু সে আমাকে একটা তো ঠিক আছে, ঠিক আছে ফাইন, ওটা তো একটা ঠিক আছে যে মানে ওটা হয় না, কিন্তু থাকে না ছোট ছোট জিনিস যেগুলো আপনার ভালো লাগা শুরু করলো, মানে একটা মানুষকে আপনার ভালো লাগতে শুরু হলো, এই যে ব্যাপারটা, একটা মেয়ের সাথে তো আপনার সম্পর্ক ছিলই আগে থেকে, কিন্তু তাকে আপনি আলাদা করে দেখা শুরু করুন, এরকম ছোটখাটো ঘটনা নিশ্চয়ই। হ্যাঁ, তাকে আলাদা দেখার কারণ আরেকটা, ওই সময় ওই যে কলেজ লাইফে লেখাপড়া করে, ওই লাইফে প্রায় সাধারণত অনেক মেয়ে প্রেম করে, তার জীবনে এরকম কেউ আসে নাই। আর সে সবকিছু যায় না, আমি এরকম একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং কি আমি তখন নেশা করি, তারপরও সে যে আমাকে এভাবে ভালোবাসে, এই কারণেই তার প্রতি আমি বেশি দুর্বল হয়ে পড়ি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটা অনেক বড় কারণ হতে পারে। এবং সে যখন আপনাকে বলতো যে তুমি নেশা করবা না, বা ওই মেয়েটার ব্যাপার তো সে জেনেই আপনাকে আপনার জীবনে, তাকে আমি কথা দিতাম যে করবো না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমার নেশা করতে হয়েছে, কিন্তু আস্তে আস্তে সে আমাকে বেশি সময় দিছে, আর এই সময় দেওয়াতে আমি নেশাটা ভুলে গেছি। কত বছর লাগছিল আপনার নেশা ছাড়তে? দীর্ঘ 3.5 বছর। 3.5 বছর লেগেছিল নেশা ছাড়তে। আর ওই মেয়ের সাথে যে অনৈতিক সম্পর্কটা ছিল, সেটা থেকে আপনি বেরিয়ে আসেন কবে? সেটাতে বেরিয়ে আসছি আপনার 2000 লাস্টের দিকে। আপনি ফাইনালি সিদ্ধান্ত নিলেন যে আপনি এটা করবো না। সে আমাকে বোঝাইতে সক্ষম হয়েছে যে তুমি যে এটা করতেছো, তোমার তো পরবর্তীতে জীবন আছে, তোমার চাচাতো ভাই যে ভুল করছে, এটা তো আমার মাথায় আগেও আসছে, কিন্তু মাথায় কেস করে না। কিন্তু সে যখন আমাকে তার ভালোবাসা দিয়ে বুঝাইছে যে তোমার তো পরবর্তী জীবন আছে, তুমি যে এই কাজটা করতেছো, তুমিও তো ভুল করতেছো। জি, কুকুর কামড়াইলে কি তুমিও কামড় দিবা কুকুরে? আর এভাবে তার মানে ওই সিদ্ধান্ত থেকে আমার আস্তে আস্তে সে আমার সরাই নিয়ে আসছে। ওকে ফাইন, এবার আপনি যান সিলেটের গল্প, আপনি যেখানে যাচ্ছেন। পরে আপনার 2007-এ 7 বছর যখন তার সাথে আমার প্রেমের সম্পর্ক, এই 7 বছরে বিয়ে হয় নাই। বললাম তো আমার ফ্যামিলিকে আমি প্রতিষ্ঠিত করব, তার ফ্যামিলিকেও সে প্রতিষ্ঠিত করবে, তারপর আমার বিয়ে করব। তখন যখন আমি সিলেটে যাইতে চাইলাম, সিলেটে যাইতে আমি চাইনি, কিন্তু যখন আমাকে বোঝাইলো যে না, This track was downloaded from FusionBD.com. না তুমি সিলেটে যাও, ঠিক আছে। আপনাকে আপনার প্রেমা বললো যে তুমি সিলেটে যাও। হ্যাঁ। কেন? তুমি সিলেটে গেলে তুমি আরো উন্নতি করতে পারবা বেশি। আচ্ছা, যেহেতু তোমার ভগ্নিপতিরা পয়সা আলা, আর ওখানে ব্যবসাটা পাথরের ব্যবসাটাও তোমার ভালো, তুমি যাও সিলেটে যাও। পাথরমার নদী থেকে পাথর তুলে যে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। পরে আমি সিলেটে যাব সিদ্ধান্ত নিলাম, কিন্তু যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন সে আমার বলতেছে যে আমার একটা কথা আছে। কি কথা? যে আমাকে বিয়ে করে যেতে হবে। মানে তুমি সিলেটে যাও ঠিকই, কিন্তু আমাকে বিয়ে করে তারপরে সিলেটে যাও। আচ্ছা। পরে আমি বললাম যে আমাদের তো সিদ্ধান্ত ছিল যে পরে বিয়ে করব, তোমার ভাই বোন তো লেখাপড়া করতেছে, তাহলে এই মুহূর্তে আমাকে বিয়ে করে যেতে হবে। পরে ভাবলাম যে ভালোবাসি যেহেতু, তাহলে তো বিয়ে করে দেওয়া উত্তম। তখনই তাকে নিয়ে আমি সিলেট চলে যাই। তাকে নিয়ে আপনি চলে যান? মানে বিয়ে করেননি, কিন্তু ওকে নিয়ে চলে গেলেন? আরেকটা কথা বলা বাদ আছে, এটা 2007-এর ঘটনা। তো তখন
সে লেখাপড়াও করে অনার্সে, এবং তাকে আমি একটা চাকরি নিয়ে দিই সরকারি সমাজসেবা অধিদপ্তরে। আপনি কিভাবে চাকরি নিয়ে দেবেন, কারণ আপনি তো মানে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন। আমাদের গোষ্ঠীগত আমরা একটু প্রভাবশালী, আমাদের মফস্বল থানায়, আর ওইভাবে আর কি তখন- বিভিন্ন লিয়াজি করে, হ্যাঁ, 2 নাম্বারি করে, হ্যাঁ ওটাকে যেটা বলে আর কি, মানে জি, নরমালি 2 এটা নাম্বারি করে আসলে- টাকা পয়সা এটাই ঘুষ টুস সত্য। দিয়ে ঠিক আছে, এভাবেই ম্যানেজ করেছিলেন। জি। ওকে, তাকে চাকরি নিয়ে দিলেন এবং দেওয়ার সে পরে কর্মস্থলেও থাকে, মাঝে মধ্যে আপনার ক্লাস করে, অনার্সে তো পড়ে। আচ্ছা, ওটা আপনার ওভাবে আসলে বলা ঠিক না, যেহেতু অনেকেই শুনতেছে লিসনাররা, আপনার ওই মামাদের, ভার্সিটির মামাদেরকে টাকা পয়সা দিয়ে ক্লাস না করেও হাজিরা দিতে পারে, এটা সত্য আসলে। ঠিক আছে, ওকে, আসলে সব সত্য এখানে উদ্ঘাটন হোক। ওকে, যাই হোক, তারপর সে চাকরি অবস্থায়, তখন আর কি আমি যখন সিলেটে যাব, তখন সে ছুটি নিল 1 সপ্তাহ, যেহেতু সরকারি চাকরি, আমার সাথে সিলেট গেল। যার পর সিলেটে আমরা বিয়ে করলাম, সেটা আপনার 2007-এর আপনার 14 এপ্রিল। পরিবারকে না জানিয়ে। পরিবারকে না জেনে শুধু আমার সিলেটের ভগ্নিপতি, সিলেটের বোন, আর সিলেটে আমার এক বন্ধু, এই তো। পরিবারকে জানাননি কেন, মানে ফ্যামিলিকে জানলে কি সমস্যা ছিল? ফ্যামিলিকে জানাইলে আমাদের চাচাতো বাইনসারি আছে, তারা একটু প্রভাবশালী, আর ফ্যামিলি আমার ফ্যামিলির মানে নিত না, এই কারণে আসলে তখন পরিবারকে জানানি হয়নি। আচ্ছা, আর আপনি বলছিলেন যে মেয়েটার কথা, যে মেয়েটার প্রতি আপনার প্রতিশোধ নেবার কথা ছিল, ওই মেয়েটা তো ছেলে বলতে আপনাকেই বুঝতো, কারণ আপনি তাকে হ্যাঁ। ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছেন। তো আপনি যখন একটা মেয়ের সাথে, আপনার প্রেমের সাথে মেশা শুরু করলেন, তখন ওই মেয়েটা আপনাকে জেলাস ফিল করতো না, বা আপনাকে ওটা? হ্যাঁ, করতো, কিন্তু আমি তাকে অন্যভাবে ম্যানেজ করে নিয়েছি, যে আমি আর পাপ করব না, যেটা আমি যে পথে গেছিলাম, আসলে মানুষ যেন এই পথে না যায়, যে এরকম একটা ছোট মেয়ের সাথে যে আপনি মানে যার সাথে এটা করেছিলেন তাকে আপনি বলেছিলেন যে তোমার সাথে আমার উদ্দেশ্য এটা ছিল? হ্যাঁ, তাকে পরবর্তীতে বলছি। ঠিক আছে। আর আপনি যেটা বলছিলেন যে আপনি ভালোবেসে বুঝতে পারলেন যে আপনি অন্যায় করছেন, এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে যে মেয়েটার সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেছেন, সেই মেয়েটাকে আপনি খুলে বললেন যে আমার আসলে ইচ্ছা ছিল তোমাকে এটা করার, তাই তো? জি। আপনি চাচাতো বোন, তারপর তার প্রতিক্রিয়া কি হয়েছিল? সে অনেক এমনি তো আফসোস করছে, আর সে যখন বুঝতে পারছে, ঠিক আছে, আমি তার কাছ থেকে মাপ চাই নিছি, সে মন থেকে মাপ করছে কিনা জানি না, কিন্তু তার কাছ থেকে আমি বলছি যে আমি তো তোমার সাথে অন্যায় করছি, তুমি তো বুঝো নাই, আর এটা খুবই গুরুতর অন্যায়, আর এই জন্য তার কাছে আমি, তোমার কাছে আমি খুবই মাপ চাই, আর যা করছি এটা তুমি আমার একদম মন থেকে মাপ করে দিবা। পরে সে আমাকে মাপ করে দিচ্ছে এক পর্যায়ে। আচ্ছা আচ্ছা, মুখে মাপ করছে, অন্তর থেকে করছে কিনা জানি না। ওকে, ও আপনাকে জিজ্ঞেস করে নাই যে আমার দোষটা আসলে কোথায় ছিল? দোষ তো করছে আমার ভাই। হ্যাঁ, সে এটা বলছে। আপনি খুলে বলেছিলেন যে আমার ফ্যামিলির সাথে তোমার ভাই এরকম এটা করেছে? বলছি, তাকে খুলে বলছি, এগুলা ডিটেলস সব বলছি তাকে, আর বলার পরে সে হয়তো আমার মনে হয় যে মন থেকে সে আমার মাফ করে দিচ্ছে। বর্তমানে ওর সাথে আপনার কথাবার্তা হয়, দেখা দেখি হয়? বর্তমানে আসলে আমি যে কাহিনীটা বলতেছি, লাস্টে বলবেন, আমার মানে অতীত জীবনের কোন ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, কার সাথে আমার এখন যোগাযোগ নাই। ঠিক আছে, চলুন সামনের দিকে যাই। সিলেটে গেলেন, আপনি বিয়ে করলেন প্রেমাকে। হ্যাঁ, ওকে, তারপর? বিয়ে করার পর সে বাসর রাত্রে এসে আমার বলতেছে যে তোমার জীবনের উদ্দেশ্য তো ছিল অন্যরকম, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলা? সে আমারে বলতেছে। তা আমি বললাম যে আমি আসলে তোমার বিয়ে করছি 3টা কারণে। 3টা কারণ? ওকে। আর 3টা কারণে, একটা কারণ হইতেছে যে বলেন। তুমি যে আমাকে এরকম ভালোবাসা, আমার জীবনের যে একটা খারাপ জেদ ছিল, জেদ থেকে ফিরে নিয়ে আসছো, প্লাস তুমি আমার নেশা থেকে যে ফিরে নিয়ে আসছো, জি, এটা একটা কারণ। আরেকটা কারণ হইতেছে যে তুমি যে আমাকে ভালোবাসলা, ঠিক আছে, রবীন্দ্রনাথের আমি একটা কাহিনী পড়ছিলাম, কথা পড়ছিলাম, সে বলছিল যে তুমি যারা ভালোবাসো তারা কখনো বিয়ে করো না, আর যে তোমারে ভালোবাসেন তাকে তুমি জীবন সঙ্গিনী করিও। ওটাকে বলছিল, সে রবীন্দ্রনাথের কথা বলছে। হ্যাঁ, আমি যত জানি এটা রবীন্দ্রনাথের কথা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তারপরও আপনাকে এভাবে সে বলেছিল। ওকে, তারপর?
না আপনি আমি বলেছেন, বললাম হ্যাঁ আপনি বলেছিলেন। ওকে, তারপর? এই কারণে যেহেতু তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসে আমার এই পথ থেকে ফিরে নিয়ে আসছো, যে তোমার ভালোবাসার শক্তি দিয়ে তুমি আমাকে নিশ্চয়ই মন থেকে ভালোবাসে, এই কারণেই তোমার বিয়ে করছি। আরেকটা কারণ হইতেছে যে তুমি আমাকে যে এরকম ভালোবাসে যে এরকম নিয়ে আসছো, তুমি তো নিজেও সহসর, আর তোমার ভিতরে যেহেতু কোনো পাপ নাই, আর আমি তো একটা পাপ করে ফেলছি। আদৌ আমি এমনি কোনো মেয়ের সাথে কখনোই সম্পর্ক, শারীরিক তো দূরের কথা, কোনো প্রেমের সম্পর্ক আমার ছিল না। আমার জীবনে এই 2টা মেয়ে আসছে। আমি চাইনি, আমি তো এটা পাপ করছি, আর আল্লাহ মাফ করবে কিনা জানি না। যেহেতু তুমি সত্যি এবং সহসর, তোমার বিয়ে করে দিলে আমি আর থেকে আল্লাহর কাছ থেকে যে পরিত্রাণ পাই, এই জন্য তোমার আমি বিয়ে করছি। ঠিক আছে। তারপর আমরা 7 দিন ছিলাম। আমি তো থাকি গেলাম, তাকে আমি গাড়িতে উঠাই দিয়েছি, সে এসে বসছে কর্মস্থলে। আচ্ছা, কর্মস্থলে। হ্যাঁ। আসার পর আমি সিলেটে, তো ফোনে কথা হয় প্রতিদিন। সে আমার বলতেছে আমার, সেও নিজেও ব্রিলিয়ান্ট, ভালো স্টুডেন্ট। ওকে। হ্যাঁ, তার ভাই বোন গুলাও ভালো, তার ছোট 2 ভাই 1 বোন, তারাও লেখাপড়া করে। তো সে আমার বলতেছে যে আমার ভাইদেরকে যদি আমি ভালো কোনো স্কুলে ভর্তি করে দিতে পারতাম, আমি তো বেতন পাই সামান্য, যে বেতন পাই সেটা দিয়ে আমার সংসার চলে না। তার বাবা তখন কাজ করে না কোনো কিছু, তার বাবাই একমাত্র উপার্জনক্ষম ছিল, তার ভাইরা তো লেখাপড়াই করে। সে এখন তার সংসার চালায়। তাই আমার সংসার চালাইতে গেলে তো আমি ভাইদেরকে লেখাপড়া করাইতে পারবো না। আচ্ছা, তুমি যদি হেল্প করো তাহলে আমি তাদেরকে ভালো স্কুলে ভর্তি করাই দিতে পারি। তখন তারা মফস্বল স্কুলে লেখাপড়া করে। আচ্ছা, ঠিক আছে, তুমি করো, আমি তোমার এগুলা হেল্প করবো। তখন তার ভাই বোনদেরকে ভালো স্কুলে ভর্তি করাইলাম, তারা লেখাপড়া করতেছে, সে চাকরি করতেছে। মাঝে মধ্যে আমি আসতেছি, এসে থাকি। তো থাকি হইতেছে আমার এক ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, তখন তো প্রকাশ করিনি, তো আমার এক ফ্রেন্ডের কাছে প্রকাশ করে তার বাসাতে আমরা থাকি। আপনারা 2জন থাকি। তো এক সময় সে আমাকে খুব তাগিদ দিতে থাকলো যে তুমি এসে পড়ো, তোমার সিলেটে থাকা দরকার নাই, তুমি এখানে চলে আসো। আমরা আপাতত যেহেতু আমি আমার কর্মস্থলে আছি, আমি তো বাড়িতে থাকি না, তুমি এখানে যে কোনো একটা কর্ম করো, আর প্লাস আমরা একসাথে থাকবো। আচ্ছা। তো আমি আসি। আসার পরে সে বলতেছে যে অফিসিয়াল, পরবর্তীতে বলতেছে অফিসিয়াল ডিস্টার্ব করে তুমি আলাদা বাসা নাও, মাঝে মধ্যে আমি তোমার এখানে আসবো, একসাথে এখন থাকার দরকার নেই। এতদিন পর্যন্ত আপনাদের ফ্যামিলিতে কিছু জানানো হয়নি? ফ্যামিলিতে আমার বন্ধু বান্ধব কিছু জানছে, তার বন্ধু বান্ধব কিছু জানছে, আর তার মা জানছে। ওকে, ঠিক আছে। পরে আমরা এরকম, আমি একটা বাসা নিলাম, সেখানে মাঝে মধ্যে সে আসতো, আর আমার ওই বন্ধুর বাড়িতে মাঝে মধ্যে যাইতাম। এভাবে আমরা থাকতেছি। আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করা ধরলাম, আর সে তো চাকরি করে। এভাবে চলতে থাকলো। তো 2010-এ কাহিনীটা পরবর্তী, তাই ডিটেলস বলতে চাচ্ছি। 2010-এ তার সাথে আমার তখন বিবাহিত জীবন 3 বছরের। তখন একদিন আমি খুব অসুস্থ হয়ে গেছি। আমি হাসপাতালে, সরকারি হাসপাতাল, জেলা সদর হাসপাতালে ভর্তি। সে আমার সাথে 11 দিন হাসপাতালে ছিল, আমার সাথে আমার পরিচর্যা করার জন্য। হ্যাঁ। তখন আমার বলতেছে যে আমার তো বাড়িতে যাইতে হবে। কেন? আমার দাদি অসুস্থ। ওদের বাড়ি আবার শরীয়তপুরে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। পরে বললাম যাবা, তোমার দাদির অসুখ, তুমি যাবা না? বাঁচে না না মরে, তোমার যাওয়া দরকার। তুমি যে এরকম অসুস্থ, তুমি যাও, 2 দিন থেকে এসে পারবা। সে এরকম এই কথা বলে পরে আমি তাকে অনুমতি দিই, সে তার বাড়িতে যায়। আচ্ছা। বাড়িতে যায় ফোন দিচ্ছে, আমার ফোন দিয়ে বলতেছে যে আমার দাদি তো অসুস্থ না। তাহলে কেন গেছ? আমার মিথ্যা বলে নিয়ে আসছে। আমার মামারা তো জানে না যে আমার বিয়ে হয়েছে, আর আমি তো জানাইনি। তারা আমাকে বিয়ে দিতে চায়। আচ্ছা, মামার কর্তৃত্ব কেন থাকবে ওদের পরিবারের উপর? বাবা তো বেঁচে ছিলেন। হ্যাঁ, যেহেতু বাবা ইকোনমিক্যালি উপার্জন ক্ষম না, ওদের উপর ডিপেন্ডেন্ট, সে কারণে। আচ্ছা, কিছুটা ডিপেন্ডেন্ট। আচ্ছা। পরে আমি বললাম যে তুমি কি করবা?
বলে সে বলতেছে যে আমি মোবাইল অন করে তোমার শুনাইতেছি, আমার দেখে যাক, যেহেতু একটা পারিবারিক এরকম, আর দেখে গেলে তো সবকিছু হবে না, তুমি শুনো, দেখো কি কি বলে। পরে আমি শুনলাম, তারে দেখে গেছে এবং তাতে পছন্দ হয়েছে। আমি বললাম তুমি আজকে এসে পড়ো, যেহেতু আমি অসুস্থ, আমি কিন্তু তখন হাসপাতালে। পরে সে এসে পড়ছে, আমার কথা মতো সে এসে পড়ছে। জি। আসার পরে আমি হাসপাতালে 11 দিন ছিলাম। পরে 11 দিন পরে আমি বললাম যে আমি যেহেতু একটু সুস্থ হয়েছি, তো তুমি অফিসে যাও, নাইট করো, আবার যাইতো দিনের বেলা অফিস করো, নাইটে তো আমার সাথে থাকে। এই সময়টা রাতের বেলা কি সে আপনার সঙ্গে থাকে? হ্যাঁ। তো তার মানে তো তার বাবাও জেনে গিয়েছিল যে কিছু একটা নিশ্চয়ই, তাহলে যে পরিবারে হ্যাঁ, কি তার বলতো? বাবা মা তখন জানে, তার মানে যে কাহিনীটা বলতেছি, তার বাবা মা তখন জানে। তখন জেনে গিয়েছে আপনার সাথে বিয়ে হয়েছে বা কিছু একটা হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে জানো। তো তাহলে তারা কেন বাধা দিল না? তার মামাদের কেন বললো না যে বিয়ে তো হয়ে গেছে, আবার কেন বিয়ে দিবে? এটা তার বাবা মাকে হয়তো বুঝাইছে যে তারা পয়সা আলা, ঠিক আছে, যে দেখে গেছে সে গ্রীস প্রবাসী। আচ্ছা। এই জন্য হয়তো বা কিছু একটা এরকম হতে পারে কিনা যে যদি এটা বলতে চাই, যেহেতু আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট, আর আমার ভাই বোন গুলো ডিপেন্ডেন্ট, নির্ভর করছে, তো কোনো কারণে যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো বিপদে পড়ে যাবো, এরকম কোনো ব্যাপার স্যাপার কি ছিল? অবশ্যই, কারণ তার টাকা দিয়ে তো তার সংসার চলতো, আর আমি হেল্প করতাম, এটা তার বাবা মা জানতো। আমি যে হেল্প করতাম এটা তো তার বাবা মা জানতো। আচ্ছা। তা নাহলে তার সে কত টাকা বেতন পায়, আর এইভাবে পড়ালেখা খরচ প্লাস তাদের সাংসারিক খরচ জানতো, কিন্তু আমার সাথে কখনো তার বাবা মার কথা হইতো না। আচ্ছা, ওকে। আচ্ছা, যাই হোক, তো এর আগে কয়েকটা কথা না বলে এর আগের কয়েকটা কাহিনী বলি নাই, এটা ভুলে গেছি আমি। জি, বলুন। তার সাথে যখন আমার এই 3 বছরের সম্পর্ক, মানে 2007-এর পর থেকে 2008-এর লাস্টের দিকে, জি, সে বলতেছে যে হঠাৎ করে তো আমার ভুল হয়ে গেছে, আমি তো প্রেগনেন্ট। ঠিক আছে, আপনার ওয়াইফ বলতেছে আমি প্রেগন্যান্ট বা আমি কনসিভ করেছি। ওকে। বলে আমি তো চাচ্ছি না যে এখনই, আমরা তো চাচ্ছি না যে এখনই আমরা এটা প্রকাশ করি। জি। আর মোটামুটি যারা জানা তারা তো জানছেই, আর আমি এটা সামাজিকভাবে প্রকাশ করতে যাচ্ছি যে আর একটু পরে কি করব। আমি বললাম যে তুমি কি করবা, বলে এটা অপারেশন করে ফেললি। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইতেছো করো, কিন্তু এটা আসলে করা ঠিক না। পরে সেটা আমাদের দুজনের সম্মতিতে করে ফেলানো হয়। ওকে। হ্যাঁ, এর 1 বছর পর তার গর্ভে আবার সন্তান আসে। সন্তান আসার পর এটা সে তো চাকরিস্থলে, তার মা বাবা জানে, তার মা বাবা তাকে চাপ দিতে থাকে যে এখন সন্তান নিলে এটা তো তোর যে বিয়ে হয়েছে এটা তো সামাজিক ভাবে হয় নাই, তোরা নিজেরা করছিস, ঠিক আছে, তাহলে এটা অ্যাবর্শন করে ফেলায় পরবর্তীতে বাচ্চা নেওয়া যাবে। আমার জানাইছে, আমি বলছি না এটা সম্ভব না। আমি একটু জানতে চাই, সে তখন অনার্সে পড়ছিল আপনি বলছেন, এবং আপনি ক্লাস 10ও কমপ্লিট করতে পারেননি, তো এটা কি একটা? আমি এসএসসি কমপ্লিট করছি। এসএসসি কমপ্লিট করেছেন আপনি, এসএসসি পড়ুয়া এবং সে অনার্স পড়ছে বা অনার্স কমপ্লিটের দিকে আছে, তো এটা কি আপনাদের একটা সামাজিক ভাবে একটা সমস্যা করতো না পরিবারের কাছে যে এরকম একটা লোয়ার স্ট্যাটাস? সাধারণত আমাদের দেখা যায় যে মেয়েরা বেশি কোয়ালিফাইড হলে, ছেলেরা একটু লোয়ার কোয়ালিফাইড হলে এটা নেয় না, পারিবারিক ভাবে এটা মেনে নেয় না বা সামাজিক ভাবেই নেয় না, তো আপনাদের কি এই জায়গাটায় কোনো সমস্যা হতো? এটা আসলে কখনো হইতো না, কারণ তাকে তো লেখাপড়া করিতেছি আমি, ঠিক আছে, তার সাথে সম্পর্ক তো আমার অনেক আগের থেকে, তার লেখাপড়ার খরচ সবকিছু তো আমি করিতেছি। এটা সে তার থেকে তো হইতো না, তার ফ্যামিলি থেকে হতো না। তার বাবা কি করতো? তার বাবা অ্যালুমিনিয়ামের ব্যবসা করতো। অ্যালুমিনিয়ামের ব্যবসা করতো? অ্যালুমিনিয়াম মানে যে বাড়িতে বাড়িওয়ালা ফেরি ফেরি করে যে অ্যালুমিনিয়াম বিক্রি করে, হাড়ি পাতিল গুলো, এগুলো? জি, চলুন তারপর। যাই হোক, পরে তো আমি বললাম যে বাচ্চা নষ্ট করা যাবে না। সে গোপনে হয়তো বা সে করুক বা তার মা করা কোন একটা ওষুধ খাওয়ানোর পর তার অবস্থা সিরিয়াস হয়ে গেছে। সেকেন্ড বেবিটাও নষ্ট করার প্ল্যান? হ্যাঁ, তখন তাড়াতাড়ি তাকে আমি হাসপাতালে নিয়ে গেলাম, ক্লিনিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডাক্তারে বলতেছে যে এটা অপারেশন করতে হবে, তা না হলে তাকে বাঁচানো যাবে না। জি। এটা কত মাস বয়স পরে, কত মাস বয়সটা হয়েছে? 7.5 বা 8 মাস হয়তো বা। 7.5-8 মাস। আচ্ছা। পরে এটা ময়মনসিংহ সদর ক্লিনিক, খুব নাম করা ক্লিনিক, সাইমন ক্লিনিক।
আচ্ছা 7.5-8 মাস বয়সে তো যেটা হয় যে এমনিতেই বোঝা যায়, 3 থেকে 4 মাস হলে তো একটা মানুষকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ। শি ইজ প্রেগন্যান্ট। আর অনেক মানুষের কিন্তু বোঝা যায় না তেমন একটা, তখনও বোঝা যায় না। ঠিক আছে, একবারে যে বোঝা যায় না তা না, ভালোভাবে গভীরভাবে দেখলে বোঝা যায়। যদি একটু গোপন করার চেষ্টা করে তাহলে হয়তো বা বোঝা যায় না, তাই তো? তো যাই হোক, তখন এই ক্লিনিকে তাকে করানি হয়। তার মা বাবা বা কেউ আসে না, তার ভাই আসে, তার ছোট ভাই আসে, আর তার ভার্সিটি পড়া 2টা বন্ধুই আসে। যেহেতু তারা হোস্টেলে থাকে, তারা রাত্রে থাকতে পারে না, আমি থাকি। ওকে। আর এই থাকা অবস্থায় একটা ছেলে একটা মেয়ের এরকম করলে কিরকম হয়তো জানেনি। এই সমস্ত সেবা যত্ন আমাকেই করতে হয়েছে। বাস, আপনি তাকে ধরলেন না, তুমি করলে কেন অবশ্যই? ও কি বলেছিল? তখন তো সে অসুস্থ, তখন তার বলিনি। পরবর্তীতে বলছি, সে বলছে আমি জানি না, এটা আমার মা হয়তো এই করতে, আমিও চাইনি। ঠিক আছে, ভয়াবহ রিস্কি ওই সময়টাতে তো, তাই না? তার বাঁচার কথা ছিল না কথাই। আচ্ছা। তারপর তাকে সেখান থেকে সুস্থ করে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলাম। যাই হোক, ওই আমি যে ঘটনার থেকে এই ঘটনাতে আসছিলাম, আমি হাসপাতালে, তার বাড়ি থেকে সে এসে পড়লো। আসার পর আবার আমাদের হাসপাতাল থেকে নিয়ে এসে আমার বাড়িতে, আমি বললাম যে আমি বাড়িতে যাবো। জি। তো আমার বাড়িতে দিয়ে তার কর্মস্থলে সে গেল। তা আমার ফোনে কথা হয়, হঠাৎ করে সে বলতেছে যে আমার মোবাইল ডিস্টার্ব দিতেছে। ঠিক আছে, আর ডিস্টার্ব দিতেছে, তো আমার মনে হয় মোবাইলটা অফ হয়ে যেতেছে। আমি বললাম যে কি হয়েছে, বলে না মাঝে মধ্যে নেটওয়ার্ক পায়, মাঝে মধ্যে পায় না, তার মোবাইল বন্ধ। তা ফোন দিই তার সহকর্মী কলিগের কাছে, সে বলে দেওয়ার মোবাইলটা নষ্ট। 2 দিন তার কলিগের সাথে, কলিগের মোবাইল দিয়ে কথা বলছি, 3য় দিন সে নাই। ও তখন কোথায় থাকতো? সে তখন, জেলার নামটা বলেন আমাকে। শেরপুর। শেরপুর। আর আপনি তখন কোথায় থাকতেন? আমাদের ওই শেরপুরই একটা থানায়। তো ইচ্ছে করলে তো আপনি পাশাপাশি গিয়ে দেখে আসতে পারতেন, যোগাযোগ করতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমি তো অসুস্থ। আচ্ছা। যেহেতু মোবাইল তার তখন, এখন তো মোবাইলের যুগ, জি, তার তথ্য তো নিতেই পারছি। পরে তার মোবাইল বন্ধ, তার কলিগ বলতেছে সে তো নাই, কই গেছে বলে যায়নি। আমার মনের মধ্যে একটা বাড়ি মারছে তখন, এই ফার্স্ট টাইম আপনি সন্দেহ করা শুরু করলেন। কতদিন পরে এটা, মানে সন্দেহের জায়গাটা কতদিন পরে আসলো? বিয়ের কতদিন পর? 3 বছর পর। বিয়ের 3 বছর পর। ওকে, যান। তারপর আমি ওই অসুস্থ শরীর নিয়ে শেরপুরে আসি। আসার পর দেখি তো সে নাই। তা আমার বিশ্বাস হয়তো বা মোবাইল নষ্ট, কিন্তু সে তখন ময়মনসিংহে তাকে পড়ায়, হয়তো বা কোনো দরকারে ময়মনসিংহ গেছে, লেখাপড়া কোনো দরকারে। জি। তাই ময়মনসিংহ আসি ওই অসুস্থতা নিয়েই। আসে সে ময়মনসিংহ যেখানে যেখানে থাকে খোঁজ করি, কিন্তু তাকে পাই না। জি। যখন পাই না তখন আমার আর একটু সন্দেহ, সে গেল কোথায়, সে তো আমাকে না বইলা কোথাও যায় না। জি। তাহলে হঠাৎ করে সে এরকম গেল, আমার ফোনও দেয় না, আমার কেমন জানি লাগতেছে। জি। পর আমি আবার শেরপুরে চলে আসি, এসে তার অফিসে আমি যাই। যাওয়ার পর তার অফিসের যে বস, জি, পরিচালক যে সমাজসেবা দপ্তরের, উনি এবং অফিসের কলিগরা জানতো আমাদের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, তারা জানতো যে আপনাদের মধ্যে আপনার হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, এটা জানতো তারা। ওকে। পরে তার বস বলতেছে যে তার গতিবিধি কিরকম, ভালো ঠেকতেছে না, আপনি দেখেন, সে হয়তো বা তার দেশে যেতে পারে। ওকে, তার দেশটা কোথায় ছিল? শরীয়তপুর। ওকে। তা আমি শরীয়তপুর কখনো যাইনি, তার নিজের দেশে বাড়ি হলে কি আমি কখনো যাইনি, কারণ তারা আমাদের এলাকায় থাকে একবারে ছোট থেকে। আচ্ছা। এই জন্য আর যাওয়া হয় না। তারাও যাইতো 3-4 বছর পর পর। 2010-এর 2 মে আমি শরীয়তপুর যাই। 2010 সালের 2রা মে আপনি শরীয়তপুরে গেলেন। তার বাড়ি ঘরের ঠিকানা কোনো কিছু জানা নাই, জানি এমনি তার কাছ থেকে শুনছি যে এই থানায় থাকে আর এই গ্রামে থাকে, এইটুক ঠিকানা নিয়ে যাই। আচ্ছা, একটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে করছে, 3টা বছর একটা মানুষের সাথে আপনি ঘর সংসার করলেন, যে মানুষটার সাথে আপনি আপনার জীবনটা বাকি পথটা চালানোর সিদ্ধান্ত নিলেন,
সেই মানুষের কাছে তার যেখানে জন্ম, তার যেখানে শেকড়, সেটার ঠিকানা আপনি জানবেন না? ঠিকানা এই পর্যন্ত জানি, মানে তার বাবার নাম জানি, তার মামার নাম জানি, তার গ্রামের নাম জানি, আর তার থানা জানি, কিন্তু কোন বাড়িটা। ও আচ্ছা, বাড়িটার ঠিকানা। বাবা কিন্তু আমাদের এলাকায় থাকে জি। প্রায় 21 বছর ধরে, তাহলে আমি আর কি জানবো? সেটা তো ঠিক, কারণ 21 বছর যেখানে থাকে সেটাই ঠিকানা হয়ে যায়। সেটাই ঠিকানা, খুব স্বাভাবিক, খুবই আর স্বাভাবিক। আমাদের এলাকায় সে বাড়িও করছে পরবর্তীতে, আমাদের বাসায় ভাড়া থাকতো, পরবর্তীতে বাড়ি করছে। আচ্ছা, কতদিনের ফোন যোগাযোগ বন্ধ ছিল আপনার সাথে ওর? আপনার 25 তারিখের ঘটনা, আর এই কদিন তো 25 থেকে 2রা মে, তার মানে প্রায় সপ্তাহখানিকের মতো। সপ্তাহখানেক। ওকে, আপনি গেলেন, তারপর? যাওয়ার পর ওই গ্রামে, জি। আমাদের এলাকার মতন ওদের এলাকা না, একটা মানে আমাদের গ্রামে যেমন একটা মানুষের বলা যায় যে অমুকের বাড়ি কোথায়, এটা সরাসরি একজনে বলতে পারে। জি। ওদেরটা হইতেছে আপনার পদ্মা নদীর কাছে, আর এক বাড়ির খবর আরেক বাড়ি ওই দিকের এলাকার লোক জানে না। আচ্ছা আচ্ছা। এটা আসলে কোনোভাবে বাই করতে পারতেছি না। পরে এক লোকের দ্বারায় বললো যে এই লোক, পরে দেখি দেন তার কাকা, ওই কাকা আবার আমাদের ওখানে যাইতো, তার দেখা পাই। এটা আপনার 3 তারিখে দেখা পাই, ঠিক আছে? জি। দেখা হওয়ার পরে তাকে বললাম যে যখন আপনাদের এই প্রেমা আপনাদের এখানে আসছে, পরে বললো যে হ্যাঁ, পরে তুমি আসছো কেন? আমি যে তার সাথে আমার একটু দেখা করা দরকার। জি। পরে সে বলতেছে সে তো তোমার সাথে দেখা করবে না। আমাদের কাহিনীটা তখন তার ফ্যামিলিকে সে ডিটেলস বলে ফেলছে, সবাই জানে ফেলছে, ওর ফ্যামিলিতে সবকিছু বলে দিয়েছে এবং আপনার সম্পর্কে বলে দিয়েছে। তা আমার তো সেরকম ধারণা নেই। আমি ভাবছি যে কোনো কারণে হয়তো বা তার কোনো আত্মীয় স্বজন অসুস্থ বা অন্য কোনো কারণে আসছে, আর তার মোবাইলটা বন্ধ, সে তোমার জানাইছে। কিন্তু একটা জিনিস মাঝে মধ্যে লাগতেছে যে আমার নাম্বার তো তার জানা, যে কোনো মোবাইলতে ফোন করতে পারতো, সেটা আমার মাথায় আসতেছে না, হয়তো বা কোনো কারণে করে নাই। পরে বললাম যে চলেন যাও, করে না যাওয়া তো যাবে না। কেন? যে সে তোমার সাথে কথা বলবে না। আপনি কি করে জানেন কথা বলবে না? তার সাথে আমার সম্পর্ক কি জানেন? জানি। বলে সে এখন তোমার লাইক করে না। এটা কি বলেন? তার সাথে আমার ঝগড়া হয় নাই, কোনো ফেসাদ হয় নাই, আর আমাদের মধ্যে হঠাৎ করে এরকম। তাহলে তাকে বলেন আমার ফোন দিয়ে বলতে যে তোমার সাথে আমি দেখা করবো না, ফোন দিয়ে যাবে না। বলবো না, তার সাথে আমার দেখা করতেই হবে। পরে ভর্তিতে তারা আমার একটা বলে তো আসো, পরে একটা ঘরে নিয়ে যায় আমার আটকায় তাদের দেশীয় অস্ত্র দিয়ে আমাকে ভয়ভীতি দেখায়। কি বলে আপনাকে? যে দেখ, তোর সাথে তার কোনো সম্পর্ক নাই, তুই তারে ভুলে যা, আর তার আমরা বিয়ে দেবো অন্য জায়গায়। আপনি কোন ফ্রেন্ডের সাথে করে নিয়ে গিয়েছেন? না, আমি একাই গিয়েছি। আমার তো এরকম কোনো বিশ্বাস ছিল না যে তার এরকম কাহিনী হবে। কিন্তু ওই যে বললাম না, একদিন সে আমাকে বলছে তাকে দেখতে আসছিল, সেটা আমি তেমন আমলে নিইনি। আচ্ছা। তাকে তো তখন থেকে মনে প্রাণে বিশ্বাস করতাম। জি। পরবর্তীতে তারা আমার ঘরে আটকায় এরকম থ্রেট দিল, ভয়ভীতি দেখাইলো। একজনের দা নিয়ে আমার গলাতেও ধরছিল, চট থাপ্পড় দিচ্ছে। পরে আমি তো নাচর বান্দা যে আমি তার সাথে কথা বলবো, আমাকে মারি ফেললাম, তার সাথে কথা বলবো। পরে এক পর্যায়ে কোনো ভাই আমার সাথে কথা বলতে দিবে না, তখন ওদের গ্রামের চেয়ারম্যান এক প্রতিনিধি আমার এখানে আসলো। আসার পরে বললো। আসার পরে কি হলো আমরা একটু জানবো, তবে তার আগে শ্রোতা যারা আছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920, এবিসি রেডিওতে আপনি আছেন, এবং হ্যালো 8920 আজকে 15তম পর্ব। এই 15তম পর্বের থেকেই একটু পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আগামী বুধবার থেকে হ্যালো 8920 প্রচারিত হবে রাত 11:10 থেকে। আগামী বুধবার, তার মানে বুঝতে পারছেন আগামী বুধবারে আমাদের হ্যালো 8920 নিয়ে আমরা আসছি। এবং একই সাথে আপনার এই অতিথিকে যদি কোনো প্রশ্ন করার থাকে এবং অতিথি বা অনুষ্ঠান সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান, আপনি সেটা ফেসবুকে করতে পারবেন। আমাদের যে হ্যালো 8920 নিয়ে যে পেজটি রয়েছে এই মুহূর্তে RJ স্পেস KEBRIA, ওখানে খোঁজ করলে দেখবেন, ওখানে গিয়ে একটি স্ট্যাটাস দেওয়া আছে, শো ইজ রানিং নাও, গেস্ট ইজ প্রণয়, এনি কোয়েশ্চেন এন্ড এনি কমেন্টস প্লিজ রাইট ডাউন হিয়ার। এবং যেটা আপনাদের
অনেক পড়া হবে। অনেকে মন্তব্য করেছেন, সেখান থেকে প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো প্রণয়কে করব, তো আপনি সেখানে যোগ দিতে পারেন। এবং আমাদের অনুষ্ঠানগুলোর যে প্রচারিত পর্বগুলো আছে হয়েছে, অনেকেই ডাউনলোড করতে চান, সেই ডাউনলোডের অপশন ওখানে আছে। জি, তো এলাকার প্রতিনিধি আসলো এবং আসার পরে কি করলো? আসার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, যেহেতু এর মারলেও কিচ্ছু হবে না, তোমরা একটু কথা বলাও। আমি তখনও বুঝতে পারিনি যে তার বাড়িতে বিয়ের উৎসব চলছে, আমি এটা বুঝতে পারছি পরবর্তীতে। Oh my God! ঠিক আছে, পরে আমার কথা বলাইলো, আমার প্রেম আমাকে বললো যে তুমি অসুস্থ শরীরে এখানে কেন আসছো। আমরা এখানে কেন আসছি মানে তোমার 1 সপ্তাহ ধরে মোবাইল বন্ধ, আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো না, কি হয়েছে তোমার? বলে আমার এখানে একটু সমস্যা, আমার তার আবার অনার্স পরীক্ষা। ঠিক আছে, বলতেছে যে আমি 2 দিন পরে আসতেছি, তুমি চলে যাও। আমাদের এটা তুমি কি বলো, তোমার এলাকায় আমার নিয়ে আসার জন্য কত চেষ্টা করছো, আমি আসি নাই, এখন আমি আসছি, তোমার সাথে দেখা করবো না, কিছু না। বলে আমার ফ্যামিলির তো আমি জানাইনি। জানাও নাই, তুমি আমার অন্যভাবে নিয়ে যাও তোমার। আর আমি আসলাম তো তোমার এলাকার লোকজন আমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন, তাই না? স্বাভাবিক। আর আমার এরকম থ্রেট দিতেছে কেন, বলে এটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি, তুমি চলে যাও। আমি চলে যাবো কেন, আমি তোমার সাথে দেখা করবো, তুমি বলো। তুমি তো আমাদের বাসে ভাড়া থাকো, আমি বাড়ি মালিক হিসেবে তো তোমার এখানে যাইতে পারি। জি, তুমি যদি প্রকাশ না করতে চাও, বলেন এটা সম্ভব না, একটু সমস্যা আছে, তুমি চলে যাও। আমি তোমার আইসিআর ডিটেলস বলতেছি, তুমি ময়মনসিংহ থাকবো। পরে বলতেছে না, আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে না দেখা করে চলে যাবো না। পরে সে মোবাইল কাটে গেছে। এইটুক তার সাথে কথা হইলো। পরে আমারে তারা এরকম আরো করতেছে, এখন কথা তো বলাইছি, চলে যাও। আমি দেখলাম যে এখানে থাকলে আমার কোনো বিপদ হইতে পারে বেশি, তারা তো না মানে। তা আমি চলে আসলাম। আসার পরে আমি তার গ্রাম থেকে 2 মাইল পরে আমরা বাসে উঠাই দিলাম, 2 মাইল পরে আমি নামে পড়ছি। আমার সাথে তারা যে লোক দিয়ে দিছে সেটা আমি খেয়াল করিনি, যে ঠিক মতো যায় কিনা একটু দেখার জন্য। নামে পড়ার পরে তারা টের পাইছে, আমার ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। ঠিক আছে, থানায় নিয়ে যাওয়ার পরে থানার দারোগারে বলতেছে যে আমার মেয়েকে এই এলাকার সন্ত্রাসী, তাদের বাসায় আমরা ভাড়া থাকতাম, তারা এলাকার প্রভাবশালী ব্যক্তি, সন্ত্রাসী আমার মেয়েকে জোর করে বিয়ে করতে চায়। মেয়ের বাবা এটা বলছে? হ্যাঁ, আমার মেয়ে চাকরি করতো ওখানে, চাকরি তার অত্যাচারে সে এসে পড়ছে, সরকারি চাকরি বাদ দিতে। এখন আমার মেয়েরে বিয়ে দিছি, আমি এই ফার্স্ট শুনলাম তার বিয়ে হয়েছে থানাতে। বিয়ে দিছি। কার মুখ থেকে শুনলেন? আপনার শ্বশুরের মুখ থেকে? হ্যাঁ, বিয়ে দিছি। এখন আমার তার শ্বশুর বাড়িতে যায়, সে সন্ত্রাস করতে চায়। ঠিক আছে, এরকম বললো। জি, তবে আমি তো তখন আমার অবস্থা খুবই করুণ, যে এটা কি বলে, এটা কি শুনলাম। জি, দারোগা বলতেছে, দারোগা না ওসি, ওসি সাহেব তুমি, উনি বলতেছে তোমার কি বক্তব্য। পরে বললাম যে আসলে উনি যা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা, আমরা প্রেমার সাথে আমার একটু কথা বলান বা আপনিই বলেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আমার বিশ্বাস ছিল যে তার সাথে আমার এতদিনের সম্পর্ক, সে হয়তো বা আমার সরাসরি আমাকে কোনো কিছু বলতে পারবে না, আর এটা হয়তো বা আমার শোনানোর জন্য বলতেছে যে আমি এখান থেকে যেন চলে যাই, বিয়ের কথাটা মনে এই কারণে বলছে। আমার তখনও বিশ্বাস নেই, কিন্তু শরীর আমার ভেঙে বলছে। পরে দারোগা ফোন নাম্বার দিল, ফোন নাম্বার দিবে না। পর দারোগা তার মামা সাথে ছিল, তার মামার একটা চর দিছে, এই বেটা ফোন নাম্বার দিবে না, তোদের ভিতরে তাহলে কোনো আছে, ঝামেলা আছে। দারোগারে আমি আবার এই ওসি সাহেবের আমি আবার খুলে বলছি সবকিছু, যেহেতু থানায় নিয়ে এসে পড়ছে, তখন তো আমার করা কিছু নাই। তখন ফোন নাম্বার দিছে, তো দারোগা মোবাইল থেকে ফোন দিছে, কল দিছে, দিয়ে বলতেছে তুমি কি প্রেমা? বলতেছে হ্যাঁ। তুমি কি প্রণয়কে চেনো? বলে হ্যাঁ চিনি। তার সাথে কথা বলো, লাউড স্পিকার দেওয়া। সে বলতেছে দেখেন, তার বাবার বক্তব্যটাই সে খুলে বলতেছে। আমি তো অবাক, কি বলতেছে আপনি একটু বলেন। বলতেছে
যে আমি তার এলাকায় তার বাসায় ভাড়া থাকতাম, সে আমার সবসময় উত্ত্যক্ত করতো। আমি চাকরি নেওয়ার পরেও আমাকে উত্ত্যক্ত করে। এখন আমি এগুলা সবকিছু ভুইলা, মানে সবকিছু তার অত্যাচারে আমি আমার বাড়িতে আসছি। আমার বাবা আমার বাড়িতে বিয়ে দিচ্ছে, আমি এখন আমার শ্বশুর বাড়ি। এই কথা বললো। এই কথা বলার আগে আমি আবার তাকে বলছি যে দেখো আমি তো খুব বিপদে, আমার 1 মিনিট কথা বলতে দিচ্ছে। দেখো আমি তো খুব বিপদে, বর্তমানে থানায় আছি, তোমার আব্বা এরকম কি উল্টা অভিযোগ করতেছে, এই অভিযোগে আমার জেল হইতে পারে বা আমার কোনো ক্ষতি, বড় ধরনের ক্ষতি হইতে পারে। তোমার বক্তব্যের উপরে ভিত্তি করবে সবকিছু। তুমি একটু দারোগার সাথে কথা বলো। যখন এই কথা বলতে তখন আমি জ্ঞান হারা হয়ে গেছি তার কথা শুনে। আপনি এটা বলার পরেও সে বাবার পক্ষে কথা বলেছে? যখন বলছে তখন আমার মাথার সেন্স না গেছে, সে আসলেই এটা কোনো সত্য হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে এরকম। পরে আমি যখন সুস্থ এলাম, আমার পানি টেনে দিয়ে সুস্থ করলো। করার পর দারোগা বলতেছে, ওসি সাহেব বলতেছে যে দেখো মানুষের জীবনে এরকম ঘটনা হয়, সে হয়তো তোমাকে এখন আসলেই লাইক করে না। আমি বলতেছি আমি তো এটা বুঝতেই পারছি। দারোগার তো উচিত ছিল আপনার কাছে রেজিস্ট্রি বা কাবিননামা এগুলো আছে কিনা এগুলো। পরে বললো যে দেখো তোমার যে লাইফ, যে তোমার বয়স, তুমি তো জীবনের অন্যভাবে সাজাও, যেহেতু সে তোমাকে এরকম বলতে পারে, এখন তুমি এগুলা কেস করি কি করবা? আর তার যদি তুমি সত্যিকার ভালোবাসে থাকো তাহলে তার মতো সে থাকুক, আর তার তুমি ইচ্ছেগুলো ক্ষতি করতে পারো, দেখো তোমার কাছে। আর এরকম তুমি তাকে আইনের মাধ্যমে অন্য কোনো ভাবে তোমার কাছে আসলোই, এরকম পরবর্তীতে আবার তোমার সাথে এরকম করলো, তখন তুমি কি করবে? আচ্ছা, আপনি যে বিয়ে করেছিলেন, আপনাদেরকে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন? মানে কাগজটা আপনার কাছে আছে? আছে। ওকে, চলুন তারপরে কি হলো? তারপর দারোগা আমার এরকম বললো যে অনেক ফ্যামিলিতে তো এরকম 7 বাচ্চার মা হওয়ার পরও তো আরেক জায়গায় আরেক ছেলের সাথে চলে যায়, এরকম তুমি মানি নাও। দারোগা আপনাকে বোঝাচ্ছে, কাউন্সিলিং করছে? আচ্ছা, এরকম বোঝাচ্ছে। পরে আমি নিজে নিজে ভাবলাম যে এখানে তো আর কোনো করার কিছু নাই, এখান থেকে আমি চলে যাওয়াটা আমার উদ্যম। এখন যদি আমি উল্টা পাল্টা বলি তাহলে হয়তো বা পয়সা টয়সা দিয়ে হয়তো যদি আমার আটকায় রাখে তাহলে তার নারী মুসিবতে পড়বো। তখন আমি চলে আসলাম ওখান থেকে। আচ্ছা, চলে আসার পরে আমি আমার মোবাইল থেকে তার নাম্বার তো বন্ধ, তার ভাইয়ের নাম্বার, তার মামার নাম্বার, ওগুলা নাম্বারে SMS দিলাম। আচ্ছা, কি লিখেছিলেন আপনি? SMS লিখছিলাম যে আমি যা বলতেছি এটাই তো সত্য, আপনারা যেটা করতেছেন এটা মিথ্যা। সে আমাকে তো লাইক না করে তাহলে আমাকে ডিভোর্স দিক, ডিভোর্স দিয়ে তারপর সে বিয়ে করতে পারতো। সে তো সত্যিকার বিয়ে করে, আমার বিশ্বাস নাই বিয়ে করতে, আমাকে ডিভোর্স দিক, আমার সাথে তার সাথে আমার দেখা করান। আর যদি না করান তাহলে আমি আসছি, যে পর্যন্ত দেখা না করাইছেন এই পর্যন্ত আমি আসছি। আমার তখন অন্ধবিশ্বাস যে তার সাথে আমি দেখা করবো সরাসরি, এটা হয়তো বা তারে আটকায় রেখে বা কোন চাপে তারে বলাইছে, এরকম আমার বিশ্বাস ছিল না, তারা দেখা করাবে না। তখন আমি আরেকটা SMS দিলাম। এর মধ্যে সে আমার 1 মিনিট ফোন দিছে, তার ভাইয়ের মধ্যে 1.5 মিনিট কথা বলছে। বলতেছে যে তুমি চলে যাও নাহলে তোমার বিপদ হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার ওয়াইফ? তখন আমি বললাম যে আমার বিপদ হওয়ার যা হোক, তুমি না বলা পর্যন্ত, না দেখা করা পর্যন্ত আমি তোমার এলাকা ছেড়ে যাবো না, আমি কোনো কিছু খাবো না। মানে আপনি জীবন মরণ হাতে নিয়ে নিয়েছেন? তোমার সাথে দেখা করবোই, যে কোনো বিনিময়। তারা যদি আমার ক্ষতি করলে করতেও পারে, আমি তো একাই আসছি, করলেও করতেও পারে, তোমার সাথে আমি দেখা করবোই। জি, এরকম এই করে মেসেজ দিছি। কোনো নাই, সারা শব্দ নাই। আমি তো তার এলাকায় ঢুকতেও পারি না, কারণ তারা বলে আমাকে আবার দেখে আমাদের কোনো ক্ষতি করে। আমি আড়ালে থেকে দীর্ঘ 29 দিন পর্যন্ত তার এলাকায় ঘোরাঘুরি করতে থাকলাম। 29 দিন? তার বাড়ি খুঁজে, আমি তো তার বাড়ি এখনো চিনি না, তার বাড়ি খুঁজে বাই করবো, তার সাথে দেখা করবো। কিন্তু আপনাকে তো প্রথম দিকে চেয়ারম্যান বা ওরকম শীর্ষস্থানীয় লোক আপনাকে দেখা করিয়ে দিয়েছিল, সেটা সেই দেখাটা কোথায়? সে তো আমাকে ফোনে কথা বলা, মেয়ের সাথে দেখা করে নাই। আমার কথা হলো তাকে হয়তো বা কোনো চাপে রাখছে, কারণ সে আমাকে যেভাবে ভালোবাসছে সে তো এইভাবে কাউকে বিয়ে করতে পারে না। বিয়ে করলে সে তো শিক্ষিত জ্ঞানী, সে আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করবে,
এরকম তো করার কথা না। আর তার সাথে তো আমার কোনো ঝগড়া ফেসাদ হয় নাই। এই বিশ্বাসটা আমার আসে নাই যে সে আসলেই বিয়ে করে ফেলছে। আচ্ছা, পরবর্তীতে তারা তো দেখা করেই না। পরে তার শ্বশুর বাড়ির ঠিকানা পাইলাম। 29 দিন আপনি কোথায় ছিলেন? ওই এলাকায় কিভাবে ওই থাকতেন? এলাকায় ছিলাম। এটা আসলে খুবই মর্মান্তিক। আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না। আমি অন্যের বাড়িতে ছিলাম, দিন হাজিরা কাজও করছি। আমি জীবনে কখনো কাজ করিনি। ওইখানে থেকে দেখে আপনি দিন হাজিরা কাজ, কামলার যে কাজটা করছি, কারণ কাজ আমি পাবো কোথায়? আচ্ছা, আর কি করার? কি করতেন কামলার কাছে? আপনি কি কাজ করতেন? এই যে পাট, আমি কখনো পাট সেলাই নাই, সেলানি হয়েছে। তারপর আপনার এই যে দিয়ে মেশিন দিয়ে বালু তুলে, ঠিক আছে, ওখানে কাজ আছে একটু, ওই কাজগুলো করছি। This track was downloaded from FusionBD.com. তো আমি টাকা কিন্তু এগুলা রাখতেছি, আমি কিন্তু খাই না, ঠিক আছে। বাস্তবিক আমি কোনো কিছু বিস্কিট আর চা ছাড়া আমি কখনোই খাইনি 29 দিন। 29 দিন বিস্কিট আর চা? মানুষ কিভাবে বাইসে থাকতে পারে জানি না। আমি আমার জীবন লাইফে দেখছি আমি কোনো কিছু খাইনি, আমি বাইসে থাকছি শুধু বিস্কিট আর চা খেয়ে। বিস্কিট আর চা। আমি জেদ করছিলাম, জীবন তো সে আমার সাথে দেখা না করছে, কিছু খাবো না, আসলেই খাবো না, আমার জীবন থাক। আমার অবস্থা খুবই শোচনীয় ছিল। আমি পরবর্তীতে কাজও করতে পারিনি। পরবর্তীতে সে আমার সাথে, সে হয়তো বা গোপনে আমার সাথে ফোন করলো। সে ফোন করে কাঁদতেছে, ঠিক আছে। একদিন দীর্ঘ মনে করেন 19 মিনিট শুধু কাঁদছে, লাইন কাটিয়ে দিচ্ছে, আর লাইন পাওয়া যায় না, এরকম। তো পরবর্তীতে সে আমাকে ফোন করছে আরেকদিন, এটা 29 দিনের দিন ফোন করছে যে তুমি অমুক জায়গায় আসো, তোমার সাথে আমি দেখা করবো। ও কি জানতো যে আপনি ওর এলাকায় আছেন? হ্যাঁ। ওকে। তার ভাইয়ের মোবাইলে প্রতিনিয়ত তো আমি মেসেজ দিতাম। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি মেসেজের কোনো উত্তর পাইতাম না। আমি জানি যে তারা খুলে দেখতেছে, মেসেজ তো ডেলিভারি রিপোর্ট থাকে, খুলে দেখতেছে, পরবর্তীতে সিম বন্ধ করে ফেলতেছে। আচ্ছা, খুলে দেখে দেখি। পরে তার সাথে আমি দেখা করতে গেলাম ভয়ে ভয়ে, যে হয়তো বা জানি না কি হবে, যদি সত্য হয়ে থাকে তাহলে আমার জীবনে রিস্কও থাকতে পারে। তার আগে আমি তার থানায় জিডি করে গেছি। তার যে থানায়, এই থানায় জিডি করে গেছি যে আমি যে এখানে আসছি এটা তো আর কেউ জানে না। যদি এরকম হয় যে আমার কোনো ক্ষতি হলো, তাহলে তো আর করার কিছু নাই। এই জন্য আমি থানায় জিডি করে গেছি। তারপর গেলাম, যাই তার সাথে দেখা করালো তার মামার বাড়িতে। মামার বাড়িতে দেখা করলো, তার সাথে কথা বললাম। তার বললাম যে আমি কি তোমার সাথে কোনো ভুল করছি? বলে না, ভুল করো নাই। তাহলে তুমি এরকম করলা কেন? তোমাকে বিয়ে সত্যি সত্যি তোমাকে আসলেই বিয়ে হয়েছে? কথা বলে না। পরে বললাম যে না, এখন আর লুকোচুরি করার কিছু নাই, তুমি আমাকে সত্যি বলো। পরে সে তো কাঁদতেছে, তখনও সে আমার বুকে মাথা রেখে কাঁদতেছে ওনার কোল। সে আর আমি শুধু রুমে, হয়তো বা ঘরের আশপাশে কেউ আছে, তো আমরা দুইজনের রুমে ওর মামার বাড়িতে। কাঁদতেছে, অধরে কাঁদতেছে। আমার যে কান্না থামাও, হয়তো বা তোমার সাথে আমার বেশিক্ষণ থাকতে দেবে না, তুমি আমার কথাগুলো উত্তর দাও, আমি চলে যাব। পরে সে বলতেছে, দেখো আমি যদি আমার কোনো পরিচিত ছেলেকে বিয়ে করতাম, এই ফার্স্ট তার মুখ থেকে বিয়ের কথা বাড়াইতেছে, যদি কোনো পরিচিত ছেলেকে বিয়ে করতাম তাহলে তুমি বলতে পারতা যে না আমার এখানে স্বার্থ আছে। যদি কোনো আমার সমবয়সী ছেলেকে বিয়ে করতাম তাহলে বলতে পারতা যে আমার কোনো স্বার্থ আছে। আর তো কাঁদতেছে, এগুলো বলতেছে যে আমি তো বিয়ে করছি এরকম একটা লোকের। মানে সে একবার বিবাহ করেছে, পরবর্তীতে আবার করছে, সে দ্বিতীয় বিয়ে। আমি প্রসঙ্গে পরে যাচ্ছি যে আসলে 50 আপ, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করলেন তুমি বিয়েটা কেন করলে? বললো যে আমার সংসারে তারা চায় যে তাদেরকে আরো বেশি প্রতিষ্ঠিত করবে। আমি বললাম যে আমি তো মোটামুটি হেল্প করি, আর আমি তোমাকে তো বলিনি, এখনই চাপ দিনি যে না আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছ থেকে চিনাই নিয়ে আসবো। আর যদি তুমি থাকতা তোমার যে আয়, চাকরির আয়, এটা তো আমি কখনোই নিতাম না, এটা তোমার ফ্যামিলির পিছিয়ে বিয়ে করতে। আর প্লাস আমিও তো এখনো দিই তোমার ফ্যামিলিতে, এগুলো তোমার একবারও মনে পড়ে নেই। এই শুধু সে কান্নাকাটি করে আর কোনো কথা বলে না। পরে আমি বললাম যে তুমি তো মুসলমান, আর তুমি যেহেতু জ্ঞানী, তুমি তো জানো যে একজনের বউ থাকাতে এরকম বিয়ে করাটা ঠিক না, এটা পাপ। আর এই ঘর থেকে তুমি তো আমার ডিভোর্সও দেওয়া নেই, আমার সাথে তো তোমার
রেজিস্ট্রি হয়েছে, কলমে পড়ে সাক্ষী রাখি তো বিয়ে হয়েছে। জি তোমার এই অবস্থায় তুমি যে অন্যের একটা ছেলের বিয়ে করলা, তার সাথে যতদিন থাকবা সেটাও পাপ, তোমার গর্ভে সন্তান আসলে সেটাও পাপ, তুমি এরকম করলা কে? হ্যাঁ, তো কাঁদতেছে, খালি বলতেছে তুমি আমার মাফ করে দাও, আমার আর করার কিছু নাই। মনে মনে না, চলো যা হয়েছে হয়েছে, চলো তুমি আমার সাথে চলে যাবো। বলে না, এখান থেকে গেলে আমারও মরতে হবে, তোমাকে মরতে হবে। আমি তাহলে তুমি পরবর্তীতে আসো, তুমি কি করো? করো না, আমি আর এই পথ থেকে যাবো না, তুমি আমার ভুলে দাও। এই ফার্স্ট সে আমার বললো যে তুমি আমার ভুলে দাও। সে কিন্তু আমার বুকে। আমার মধ্যে এটা কিভাবে সম্ভব? কারণ দীর্ঘ 10 বছরে তোমার সাথে আমার সম্পর্ক, আমি তোমাকে আমি ভুলবো কিভাবে? তোমাকে ভোলার মতন কোন আমি পারতেছি না, আমি কখনোই তোমার বলতে পারবো না। তুমি কিভাবে বলছো এটা আমি জানি না, আর তোমার সাথে আমি কোনো অন্যায় করছি কিনা এটাও আমি জানি না। তুমি যেটা করছো, তুমি আমার লাইক করো না, তুমি আমার ডিভোর্স দিতা, আমি তোমার জোর করে রাখতে পারতাম। জি কোনো না, এটা ডিভোর্স হবে না, আমার বিশ্বাস তুমি আমার কোনো ক্ষতি করবে না। প্রেমা বলতেছে আমার বিশ্বাস তুমি আমার কোনো ক্ষতি করবে না, আর তোমার আমি ডিভোর্স দেবো না এই জন্যই, আমার যদি এটা পাপও হয়, পাপ হোক, পরকালে যেন তোমাকে আমি পাই, এরকম আর কি উল্টা পাল্টা বলতেছে। সে পরবর্তীতে সে বললো যে তুমি আমার ভুলে দাও। এরপরে তার মামা আসলো, তারা নিয়ে গেল, আমার আর কথা বলার কোনো সময় দিল না। ঠিক আছে, আপনি কি করলেন তখন? তখন আমার বললো যে তুমি এখন কি করবা, তুমি চলে যাও, তোমার তো দেখা করাইছি, তোমার উদ্দেশ্য হয়েছে। হ্যাঁ আমি খুশি, আপনি আমার দেখা করাইছেন, এটা আমি খুশি, আমার আর করার কিছু নেই, আমি চলে যাব। পরে আমি সেখান থেকে এসে বসছি। আসার পর একদিন পরে আমার উদ্দেশ্য এখন যে না, তার থাকবো না, এটা আর সম্ভব হবে না। কিন্তু তারপর কেন যেন মনে হয়েছে যে তাকে কি তার বিয়ে মনে হয় নাই। আমার তখনও বিশ্বাস হয় না, কারণ আমি তো আসলে প্রমাণ জানি না। মানে তার শ্বশুর বাড়ির ঠিকানা আমি বাই করবো, দেখবো যে আসলে বিয়ে হয়েছে কিনা, এই উদ্দেশ্যে তখন থাকলাম। পরে এক পর্যায়ে তার শ্বশুর বাড়ির ঠিকানা পাইলাম, পাওয়ার পর দেখলাম যে আসলে তার বিয়ে হয়েছে। কিভাবে বুঝলেন? তার শ্বশুর বাড়িতে বিয়ে হইলে অনুষ্ঠান হয় না? জি, অনুষ্ঠান হয়েছে, আশপাশের এলাকার লোকদের কাছ থেকে তথ্য পাইছি, খাওয়া দাওয়া করাইছে। হ্যাঁ, আচ্ছা, আর বিয়েটা কার সাথে হয়েছিল? বিয়েটা হয়েছিল, লোকটা গ্রিস প্রবাসী। ঠিক আছে, বয়স কত? 50 আপ। এবং অর্থ সম্পদ, যেহেতু ইউরোপ কান্ট্রিতে থাকে, 23 বছর ধরে সে গ্রিসে থাকে, অবশ্যই অর্থ সম্পদশালী। আচ্ছা, প্রেমা কি এখন গ্রিসে আছে নাকি বাংলাদেশি? এখনো বাংলাদেশে আছে। আমার তো কাহিনী শেষ হয়। জি প্লিজ বলুন। সে তার শ্বশুরবাড়ির সন্ধান যখন পাইলাম, তখন জানলাম যে আসলে তার বিয়ে হয়েছে। তা আমার কথা হলো, জানতে পারলাম যে তার বিয়ে হয়েছে আপনার ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে আর কি, মোবাইলে বিয়ে হয়েছে। তার স্বামী এখনো আসে নাই, বিদেশে আছে। তখন আমার একটু মনের মধ্যে আবার একটু সান্ত্বনা আসলো যে দেখি তাকে বোঝানো যায় কিনা। তার স্বামী যেহেতু তার মোবাইলে বিয়ে হয়েছে, তাহলে তার স্বামীর সাথে তো তার দেখা হয় না এখনো, তাহলে দেখি কোনোভাবে তাকে ফেরানো যায় কিনা, বা তাকে কেউ চাপে এরকম করছে কিনা। পরবর্তীতে তার সাথে আবার দেখা করার জন্য উদ্গ্রীব থাকলাম। তার শ্বশুরবাড়ির সামনে থেকে আমি তার ভাইরে ফোন দিলাম, একটু থ্রেট করে, আসলে আমি করব না, সেও জানে তার আমি ক্ষতি করব না। তারে বললাম যে তোমার বোনকে বলো, যদি সে আমার সাথে দেখা না করে, তার শ্বশুরবাড়িতে আমি তার অতীত জীবন বলবো। তার মানে শ্বশুর বাড়িতে আপনার সাথে যে বিয়ে হয়েছিল এরকম কোনো কাহিনী তারা বলেনি? না না, এটা সম্পূর্ণ গোপন রেখে তাকে বিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বললে তো বিয়ে করতো কিনা জানি না, আর বিয়ে করলেও তো আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে তারপরে বিয়ে করতো, এরকম কি বিয়ে করে? জি। পরে আমি তার শ্বশুরবাড়ির সামনে তার ছোট ভাইরে ফোন করে বললাম, মেসেজ দিয়ে বললাম যে তারা বলো আমার সাথে আমার ফোন দিতে 1 মিনিট, আর আমার যদি ফোন না দেয় তাহলে
তাদের বাড়িটা দোতলা, জি। গ্রামে বাড়ি, দোতলা তার শ্বশুর বাড়িটা। তার স্বামী বিদেশ থাকলে কি হবে, তাকে শ্বশুর বাড়িতে নিয়ে এসে পড়ছে। ওকে। ঠিক আছে, দোতলা দাঁড়ায় থাকতে বলো, দেখতে বলো তাদের বাড়ির সামনে আমি। বাস্তবিক বিশ্বাস না হলে দাঁড়ায় দেখতে বলো। আর সে যদি আমার এখন ফোন না দেয়, আমি নির্ঘাত তোমার 10 মিনিট সময় দিলাম, আমি আর সত্যিই বলবো, গিয়ে সবাইকে বলে দেবো। বলে দেবো। এই মেসেজ কাজে খাটছে, আমার ফোন দিছে প্রেমায় যে তুমি এটা কি করছো, তুমি এখানে কেন? মানে সে আমাকে দেখছে। পরে আমি বললাম আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি তো ভুল করছো যেটা, ঠিক আছে? বলে তোমার সাথে আমি দেখা করতে পারতাম, বলছি যে আমি যেটা করছি এই পর থেকে এখন আর ফেরা সম্ভব না। জি। পরে আমি বললাম যে তোমার সাথে আমার 7 বছরের প্রেম, 3 বছর আমরা বিবাহিত সম্পর্ক হয়ে গেল, চলে গেল, আর তুমি 2 দিন ধরে তাকে এরকম ফোনে তার সাথে তোমার হয়েছে, আর তুমি এখন বলতেছো না এটা সম্ভব না, এটা করলেই করতে হবে, তোমার সাথে আমার দেখা করতে হবে না, তুমি দেখা না করো তাহলে আমি কিন্তু সবাইকে বলে দেব। জি। পরে সে আমার মিথ্যাটা সান্ত্বনা দিল যে আমি তোমার সাথে দেখা করবো, পরবর্তীতে জানাই যাচ্ছে তুমি এখন চলে যাও। পরে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে সে আমারে ফোন দেয় না, 2 দিন পর সে আমার ফোন দিয়েছে। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে আবার তার ভাইকে আমি অনেকবার মেসেজ দিছি, সে তো ফোন দেওয়ার কথা, ফোন দিতেছে না। আপনি চাচ্ছিলেন যে কোনোভাবে তাকে ফোনে বোঝানো যায় কিনা, বুঝিয়ে আপনার লাইনে নিয়ে ফোনে পাইতেছি না। আচ্ছা। পরবর্তীতে 2 দিন পর থেকে সে আমার আগে সবসময় আমার সাথে ফোনে কথা বললো, অল টাইম কথা বলা শুরু করলো, মানে মাথা ঠান্ডা রাখবেন, নইলে আমার দুর্ঘটনা ঘটে যাবে। এরকম করে আমি তার এলাকাতেই সে আমাকে অনেক ভাবে বোঝাইতেছে, সে কান্নাকাটি করতেছে, তারপর অতীত জীবনের কথাও সে বলতেছে, আমিও বলতেছি, কিন্তু তার কথায় সে অনর। কিন্তু আমাকে সে সহজ সরল ভাবে, আমি তাকে তো অন্ধভাবে ভালোবেসে ফেলছি, বিশ্বাস করছি, এই সুযোগেই তো সে এরকম করছে। সে আমাকে বাড়িতে পাঠাইতে পারতেছে না, সে বলতেছে যে আমার মামারা কিন্তু তোমার ক্ষতি করবে। ওকে এটা বলতো যে তুমি আমাকে ভুলে যাও, অন্য একটা মেয়েকে বিয়ে করো। সে জানে আমি কোনো মেয়ের বিয়ে করব না, এটা জান। ওকে, ঠিক আছে, এটা কখনোই বলেনি। ওকে। পরবর্তীতে সে আমাকে বোঝাইতে থাকলো যে তুমি চলে যাও। ডিভোর্স দিত না কেন আপনাকে? ওই যে বললে যে অন্ধবিশ্বাস, যে আমি তোমার তো বিয়ে করছি, আর এটা যেটা এটা আমার ফ্যামিলির জন্য, সেটা তার মনের কথা কিনা জানি না, সে আমাকে এইভাবে বুঝাইলো যে তুমি তো আমার স্বামী, কিন্তু যেটা করছি সেটা আমার ফ্যামিলির ইয়েতে। সে আমার এটা বুঝাইছে, মানে তোমাকে কাছেও আসতে দিব না, তোমাকে ছাড়বো না, ব্যাপারটা এরকম। এরকম আমি তো তাকে বুঝাইছি যে এটা তোমার ভুল, কারণ তোমার তো এটা শরীয়ত মোতাবেক এটা অন্যায়, পাপ, সেটা মাথায় নিত না। ফোনে কথা বলতেছি, সে আমাকে নানাভাবে বুঝাইতো যে তুমি বাড়িতে চলে যাও, তোমার মা বাবা ভাই বোন আছে। আমি বলছি না, আমি তোমারে বলছিলাম যে আমি খাবো না, খাইনি। তোমার এখনো বলতেছি, তোমার সাথে যদি আমি দেখা না করি আমি বাড়িতেও কখনো যাবো না, আমি কারোর সাথে কোনো যোগাযোগ করবো না। জি। পরে সে আমাদের সাথে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার সামনে যোগাযোগ করতেছি। এই তো ফোনে কথা বলা ধরলো আর নানাভাবে বুঝাইলো, কিন্তু আমি তো বুঝ মানি না। তখন তার মামারে দিয়ে আমার অ্যাটাক করলো। অ্যাটাক মানে কি ধরনের অ্যাটাক? আমাকে আবার ধরে নিয়ে আসলো। আমি কোথায় ফোনে সে জানে, তার মাধ্যমে আমার সন্ধান পায়, আমার ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর আমার 2 দিন আটকায় রাখলো তাদের বাড়িতে। কি করতো আপনার সাথে সেই সময়? আমার সাথে তখন কোনো মারধর করে নাই, আমার একটা ঘরে আটকায় রাখতো, ঠিক আছে, একটা ইয়ের মধ্যে আপনি ফর্সা করতে দিত ওখানে। আমি তো মনে করেন একদম জেলখানার মতো। জেলখানার মতো। আর আমার তো জীবনে কোনো মায়াই নাই, কিন্তু আমি শুধু এটা ভাবতেছি যে যার ফ্যামিলির জন্য আমি এত কিছু করলাম, আর সে এরকম করতেছে কেন? আচ্ছা, আপনি এই সময়টাতে, লম্বা একটা সময়, আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনি জানাতেন না যে আমার সাথে আচরণ করতেছে? আপনার ফ্যামিলিকে আপনি জানাতেন না? না। কেন জানাতেন না? জানাতাম না এই জন্যই, তার সংসারে যে আমি এত কিছু করছি এটা আমার ফ্যামিলি জানতো, আমার ফ্রেন্ড সার্কেল জানতো। তারা আমাকে এমনি সরাসরি বলতো না, কিন্তু পরোক্ষভাবে জানাইতো যেটা এরকম এত বেশি করা ঠিক না, এর জন্য তোর বস্তায় দেবো। আমি এটা বার্তায় নিতাম না, কারণ সে কখনো আমার সাথে এরকম কোনো
মানে বিহেভ করে নাই যে সে আমাকে ভুলে চলে যাবে, সেটা তার আমার এখন মনে হয় যে এটা তার আগে থেকে পরিকল্পনা ছিল এরকম। আচ্ছা, না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি বিপদে পড়লেন তখন তো আপনার কাউকে না কাউকে পাশে দরকার, কাউকেই পাচ্ছেন হ্যাঁ, না আমি ইচ্ছা করলে তো অনেক সহজে নিতে পারতাম। আমি তো আগেই বলছি আমার ফ্যামিলি মোটামুটি প্রভাবশালী, কিন্তু আমি চাচ্ছিলাম না যে ওদের কোনো ক্ষতি হোক, মেয়েটার কোনো ক্ষতি হোক। আমি আসলে তাকে মনে প্রাণে ভালোবাসি, এখনো ভালোবাসি। আমি চাচ্ছিলাম না যে তার কোনো ক্ষতি হোক। ক্ষতি চাইলে তো তার বিয়েই হয় না, যেহেতু তার সদ্য বিবাহিত স্বামীও বিদেশে, জি আসবে 1 মাস পর। আর মানে আমি তো 1 মাস ছিলাম, 2 মাস পর আসার কথা ফোনে বিয়ে হওয়ার। আমি ইচ্ছা করলে যদি জানাই তার শ্বশুর বাড়িতে, আমি তো জানাইতেই পারি, মোটামুটি কিছু হলে বুদ্ধিমান। আর তার শ্বশুর বাড়ি যেহেতু জানি চিনি, আমার আটকায় রাখতে পারবে না। আমি কখনো জানি না, এই জন্য যে সে যদি অ্যাকচুয়ালি নিজ ইচ্ছায় করে থাকে তাহলে আমার করার কিছু নেই। ওকে, তারপর আপনাকে ঘরের মধ্যে আটকে রাখলো? 2 দিন আটকে রাখলো। আটকায় বললো যে তোমার ফ্যামিলির লোকেরা নিয়ে আসবো। তখন আমি ভাবতেছি যে আমার ফ্যামিলির লোকেরা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আমি মানে তারা আমার একটা ভয় পাইতো, তার শ্বশুর বাড়িতে আমি জানাইতেও পারি, তাদের মনের মধ্যে দুগদুগি থাকতো, একটা অস্ত্র আপনার হাতে আছে। হ্যাঁ, কিন্তু মেয়েটা জানতো যে আমি আসলে তার কোনো ক্ষতি করবো না, কারণ মেয়েটা জানে যে আমি তার যে ভালোবাসা দিচ্ছি সেও তো আমাকে অন্ধভাবে ভালোবাসে, সে আমার কোনো ক্ষতি করবে না, এটা মেয়েটা জানতো। আর জানতো বিধায় সেইভাবে আমার ছেড়ে চলে আসছিল। পরবর্তীতে 2 দিন আমার তো আটকায় রাখলো। আটকা রাখার পর একদিন আমি ওখান থেকে পলাইতে সক্ষম হইলাম। একটা ঘরে তো গ্রামের বাড়ি, পানি চতুর্পাশে, তখন বন্যা সিজন। জি, ওখান থেকে পলে আসার পরে ওর ভাইয়ের মোবাইলে মেসেজ দিলাম, মোবাইল আর খুলে না, মেসেজ ডেলিভারি হয় না। তখন আমি অন্য ইয়েতে গেলাম, তার যে আদার্স ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে যোগাযোগ করলাম, কিন্তু কারোর সাথে তার যোগাযোগ নেই, কারণ ওর ফ্রেন্ড সার্কেল তো সব জানে যে তার মানে তার লাইফটা কাটছে আমার এলাকায়। 17 বছর সে আমার এলাকায় থাকছে, আর তার সব ফ্রেন্ড সার্কেল ওখানে, তার আত্মীয় স্বজন তো থাকে শরীয়তপুরে, কিন্তু তার সমস্ত মানে শৈশব কৈশোর যৌবন তো কাটছে আমার এলাকায়। কিন্তু তাদের সাথে এই যে আমার থেকে এসে পড়ছে, তাদের সাথে কিন্তু কোনো যোগাযোগ হয়নি, তাদের কাছ থেকে কোনো পাইলাম না। পর আবার সেই রিক্স নিয়ে এক ঠিকানা তার শ্বশুর বাড়ি গেলাম। আমার খুবই রিক্সে গেছি, কারণ প্রতিনিয়ত আমার তো তারা ক্ষতি করতে পারতো, মনে মধ্যে একবার ভয়ে আবার লাগে যে না আমার জীবন রেখে আর কি করবো, কিন্তু কখনো এটা মনে হয় না আমি আত্মহত্যা করবো বা আমার জীবন শেষ করে দেবো, এটা মনে হয়নি। কিন্তু আপনার এটা মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আপনাকে ওরা মেরে ঠেলে ফেলবে, এটা আমি সবসময়। আর ছোট্ট 4-5 টুকরা পকেটে আমার কিছু কথা লিখে রাখতাম। কি লিখে রাখতেন আপনি? যে দেখেন আমি কিরকম তাকে ভালোবাসি, এই অন্ধবিশ্বাস রাখতাম যে আসলে তারা আমি ভালোবাসি, মানে তার যেন ক্ষতি না হয়, লিখে রাখতাম যে না আমার মরার জন্য আমি দেয় নিজ ইচ্ছায় এরকম করছি। তারা যে মারতো, যদি আমার মারিয়ে ফেলতো কেউ আটকাইতো না। মানে আপনি ভেবে রেখেছিলেন যে আপনাকে যদি মেরেও ফেলে তাহলে এই মৃত্যুর জন্য যেন ও কেউ ওই যেন দায়ী না হয়, এরকম। আমরা গল্পের প্রথম 11 বছর প্রেমার সাথে আপনার বয়সের পার্থক্য ছিল 11 বছর। ওকে। আর মুমতাহিনা মাহি লিখেছে, আমি মাহি, আমি রামপুরা থেকে বলছি, গল্পটা শুনতে ভালো লাগছে। আচ্ছা চলুন আমরা শেষের দিকে যাই। তো আপনি যেটা বলছিলেন যে কথাবার্তা হতো আপনার স্ত্রীর সাথে, আমি স্ত্রী বলি কারণ সে তো আপনাকে ডিভোর্স দেয়নি তখনো, এরকম কথাবার্তা হইতো। আমি গল্পের লাস্ট দিকে এসে বলছি, সময় নাই। তো পরবর্তীতে সে আবার কথা বলা অফ করে দিল। তখন আমি বুঝতে পারলাম যে না, তার সাথে আর এরকম বারবার জোর করে সেও অন্ধভাবে বিশ্বাস করে যে না আসলে তার কোনো ক্ষতি করবো না, আর আমার মন থেকেও চাই না আমি তার কোনো ক্ষতি করি, কারণ তার ক্ষতি করতে চাইলে তো আমি অনেকভাবে করতে পারতাম, কারণ আমার কাছে সমস্ত কাগজপাতি আছে, সে আমার বিবাহিত স্ত্রী। তার শ্বশুর বাড়িতে জানলে হয়তো বা তাকে সবকিছু জানিয়ে নিতেও পারতো, নাও নিতে পারবো, সেটা তাদের ব্যাপার, কিন্তু তার অতীত জীবনটা তো আমার সাথে জড়ায়। একটা জিনিস যেটা হয় যে এই ধরনের জিনিসগুলো গ্রামে ঘটলে কানাঘুষা করতে করতে কান কথা হতে হতে সবাই জেনে যায় মোটামুটি, তো আপনাদের ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম ছিল না? না, এরকম কেন, কারণ তারা তো বড় হয়েছে আমার এলাকায়, আমার এলাকায় তো মোটামুটি সবাই জানে আমাদের সম্পর্কের কথাটা আমাদের, কিন্তু তার এলাকায় তো এই সম্পর্কের ব্যাপারে কেউ জানে না, তার যে দেশের বাড়িতে। এই জন্যই তার দেশের বাড়িতে এটা কখনো, সে তো আমার এলাকায় তাকে সবাই এখন ধিক্কারই দেয়, অনেকে তো জানছে ঘটনাটা। তো আমি যে 2010 বাড়ি থেকে আসছি এখন পর্যন্ত আসলে আমি এখনো বাড়িতে যাইনি,
বাড়ি কারোর সাথে, যেখানে আমার শৈশব কৈশোর কাটছে। কেন চান আপনি? আমি যাই না, আসলে লজ্জা না, কারণ আপনারা ভাবতে পারেন যে আমার লজ্জা, যে আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন তারা বলবে যে বউ ভাইকে চলে গেছে। হ্যাঁ, বউ ভাইকে চলে গেছে, অথবা তার ফ্যামিলির তুই এত কিছু করলি আর এরকম চলে গেল, এরকম এগুলো কোনো লজ্জার কারণে না। আমি আসলেই তাকে মনে প্রাণে ভালোবাসি, আর এই কারণে তার কোনো ক্ষতি আমি করতে চাইনি। আর সাধারণত এরকম এক পর্যায়ে মানুষে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে এরকম করে, হয়তো বা তার কোনো ক্ষতির চেষ্টা করে, হয়তো বা এসিড মারে, হয়তো বা অন্য কোনো ভাবে তার শারীরিক দিক দিয়ে যে কোনো একটা ক্ষতি করে, কিন্তু আমার কখনো মনে উদয় হয় নাই তার কোনো ক্ষতি করি। সে যে আমার সাথে এত বড় ছলনা প্রতারণা করছে আমার এখন পর্যন্ত মনে হয় না। আর এখন পর্যন্ত সে আমাকে এত ভালোবাসা দিচ্ছে যে ভালোবাসায় তাকে আমি বলতেও পারি না, আর এও করতে পারি না, কারণ এখনো তাকে আমি মনের প্রাণে ভালোবাসি। প্রতিনিয়ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার এখন পুরা চিন্তা ভাবনা যে মরতে হবে, এটা অবশ্যই, কারণ মানুষকে মরতে হবে, তার পরবর্তী একটা জীবন আছে। আমি ছোটবেলা যখন আমার মোটামুটি যে পাপটা আমি করছিলাম, এতেই আমি অনেক অনুতপ্ত। আর যেহেতু আমার পরবর্তীতে পরকালে যাইতে হবে, এই জন্য আমি চাই না যে কখনো পাপ করি, কিন্তু তার কোনো ক্ষতি আমি চাই না। তার ক্ষতি করতে আমি অনেক আগে করতে পারতাম। আপনি তো চাইলে তাকে ডিভোর্স দিতে পারেন। হ্যাঁ, এই যে সে চেষ্টা আমি করছি, কিন্তু এখন যদি তার সাথে আমি জোর করে দেখা করতে চাই তাহলে আমার অনেক ক্ষতি হবে, কারণ আমি জানি আমাকে বাঁচতে দেবে। এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আপনি যদি ডিভোর্স দিতে চান ফরমালি, তাহলে তার হাজবেন্ড বা তার পরিবারের ব্যাপারটা জেনে যাবে। এই কারণেই আমি আসলে আর কোনো আগে আমি কিন্তু তার এলাকাতেই আছি। ওর হাজবেন্ড কি কখনো চেষ্টা করেছিল আপনার সাথে যোগাযোগ করার? হ্যাঁ, হয়তো বা তার হাজবেন্ড কি বলছে আমার একটা ছেলের সাথে প্রেম ছিল, এরকম হয়তো বলছে। বিদেশ থেকে তার হাজবেন্ড আমাকে কয়েকবার ফোন করছে, আমি কখনোই রিসিভ করি নাই, এই জন্য তার সাথে আমার কথা হয়নি। এরকম করছে। ঠিক আছে, আপনার বাকি জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি? বাকি জীবন পরিকল্পনা এভাবে তার প্রতিনিয়ত ঘটনা আমি জানি, সে কখন কি করে না করে। এটা আসলে আমার উদ্দেশ্যই এখানে তার কোনো ক্ষতির জন্য থাকা না। তার এলাকাতে আমি থাকি, সে জানে না তার এলাকায় আমি থাকি, তাকে মাঝে মধ্যে আমি দেখেও আসি, সে জানে না। এটা খুব রিস্কি নিয়ে আমি করি। আর তার নিজের কিছু লোক আমার আছে, আমার ঘটনাটা জানে, আমি তাদেরকে খুলে বলছি। আর আমি মানুষকে তো মানুষের বিশ্বাস করতেই হয়। 2 বছর অতিবাহিত হয়েছে, তারা যখন এখনো বলে নাই তাদের ফ্যামিলিতে, আমার মনে হয় হয়তো বা কেউ বলবে না, তারাই আমাকে তথ্য দেয় সে কি করে না করে। আর এতেই আমি খুশি থাকি, প্রতিনিয়ত এতেই আমি খুশি থাকি। যারা ফেসবুকে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করেছেন, প্রথম দিকে তার কথাগুলো শুনে যে একটা মানুষ, তার দুটো দিক দেখুন। একটা হচ্ছে যে এই মানুষটা জীবনের প্রথম দিকে যখন কিছু বোঝেনি, কিশোর বয়স, ক্লাস 9-এ পড়ে, তখন সে বাবার ডায়েরি পড়ে একটা পরিকল্পনা নিয়েছিল জীবনে আর কিছু না হোক প্রতিশোধ নিতে হবে, এবং সেই প্রতিশোধটা কত ভয়াবহ রকমের প্রতিশোধ ছিল আপনি চিন্তা করে দেখুন, এবং সেই প্রতিশোধটা কতটা অনৈতিক হতে পারে। সেই মানুষটা ঠিক আরেকটা মেয়ের দ্বারা প্রেমে পড়ে ভালোবেসে একটা মানুষ হবার চেষ্টা করলো, এবং জীবনের একটা পর্যায়ে এসে সেই মানুষটাও তার কাছে থাকলো না। ইচ্ছে করলে তার মধ্যে যে সেই দানবীয় প্রবৃত্তি, সেটাকে সে জাগিয়ে তুলতে পারত, কিন্তু শেষ পর্যায়ে সে তার যে কথাগুলো আপনি শুনেছেন, সে কিন্তু সেই জায়গাটা নেই। সে মনে প্রাণে চায় সেই মেয়েটা ভালো থাকুক, যেভাবেই থাকুক না কেন সে সুখে থাকুক। আমরা ছোটবেলায় একটা বই পড়তাম, সে বইয়ের মধ্যে একটা গল্প ছিল, ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। প্রত্যেকটা মানুষের মধ্যেই দুটো চরিত্র আছে, একটা খারাপ এবং একটা ভালো। সেই খারাপ দিক নিয়ে যদি আমরা তাকে সবসময় মূল্যায়ন করার চেষ্টা করি, তাকে খারাপ বলার চেষ্টা করি, তাহলে তার যে ভালো দিকটা আছে সেটা আড়ালে আবডালে মুছে যাবে। আচ্ছা, আমার শেষ একটা জিনিস আপনার কাছে জানার আছে। আপনার যে সবচেয়ে অন্ধকার যে জায়গাটা, আপনি যে কাজটা করেছেন আপনার চাচাতো বোনের সাথে, সেটার জন্য আপনি অনুতপ্ত না? হ্যাঁ, এখনো আমি অনুতপ্ত সেটার জন্য, এবং আল্লাহর কাছে সবসময়ই করি। আর আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, এই জন্য খুবই অনুতপ্ত। আর আমি চাই যে আমার মতন এরকম যেন কোনো ভুল সিদ্ধান্ত যেন কেউ না নেয়। আপনার স্ত্রী, তার ঘরে কি কোনো সন্তান এসছে? হ্যাঁ, এখন বর্তমানে তার ঘরে সন্তান আসছে। উনি যদি জীবনের কোন একটা পর্যায়ে ফিরে এসে যদি বলেন যে আমি তোমার সাথে থাকতে চাই, আপনি কি করবেন?
আমি তো তাকে এখনো ভালোবাসি। আমি জানি যে সেটা অসম্ভব, কিন্তু আবার সম্ভবও মনে করি। কেন মনে করি? যে সে, তার বিশ্বাস ছিল এক সময়, আমি তো তাকে ভালোবাসিনি প্রথম, সে আমার পিছনে অনেকদিন ঘুরছে। তার বিশ্বাস ছিল যে ভালোবাসা দিয়ে একটা মানুষের মন জয় করা সম্ভব। আর সেই বিশ্বাসে সে আমাকে দুইটা, যে জায়গা থেকে কেউ আসতে পারে না, কারণ আমি যে জেদ করছিলাম সেখান থেকে ফিরে আসার কোনো বুদ্ধি ছিল না। আর যেহেতু আমি বলছি আমি নেশা করতাম, আমি যে নেশা করতাম সেই নেশার থেকে কেউ সহজে ফিরে আসে না। সে আমাকে কিন্তু তার ভালোবাসাতে ফিরে নিয়ে আসছে। সেরকম আমারও বিশ্বাস। আমি তো তাকে যে পরিমাণ ভালোবাসতেছি, এখনো বাসি, এখন আমার তার 2 বছর হয়ে গেছে, তাকে এখনো আমার প্রতিনিয়ত মনে হয়, আমার অন্তর থেকে তো তাকে আমি এখনো ভালোবাসি। আমি তার সমস্ত খবর জানি, তার বাচ্চা হয়েছে, তার স্বামী কবে আসতেছে, কোথায় যাইতেছে। আগে তো ময়মনসিংহ, এখন ঢাকাতে আছে, লেখাপড়া করতেছে, সবই আমি জানি। তার প্রতিনিয়ত খবর আমি জানি। আপনার এটাই আমার কাজ। আপনার নিজের প্রতি অনেক কষ্ট হয় না? নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে না? কষ্ট, আপনি আরো অবাক হবেন। আমি তো আসলে আমার এলাকার যেখানে বড় হয়েছি, যে বন্ধু বান্ধবদের সাথে বড় হয়েছি, যারা আত্মীয় স্বজন, যারা রক্তের আছে, তাদের সবার কাছ থেকে বঞ্চিত। এটাতে কত কষ্টের, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। বঞ্চিত আমি এখন, কারণ তাদের সাথে তো আমি কোনো যোগাযোগ করি না। এটা আমি জানি যে এটা আমার পাপ হইতেছে, কিন্তু আমার মন চায় না। আমি তাকে আসলে মনে প্রাণে ভালোবাসি। আর আমি এখন পর্যন্ত কার বাড়িতে আমি কখনো দাওয়াত খাইতে যাই না, কোনো কিছু খাই না, কোনো ফল ফ্রুট খাই না, জানেন, কোনো কিছু না। কারণ আমার ফ্যামিলি ছাড়া তো আমি দূরে, যখনই খাই তখনই তো ফ্যামিলির কথা মনে হয়। আর তাদের সাথে যোগাযোগ করি না এই কারণে যে যোগাযোগ করলে তো তাদের মায়ে তো আমি চলে যাব। তাকে এমনই ভালোবাসি, এর আসলে এরকম ভালোবাসি কেউ না বাসে। কারণ আচ্ছা, আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। আপনার কি যারা এতক্ষণ শুনলেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? উদ্দেশ্য, আমার জন্য দোয়া করতে বলি। আর আমি যে পাপটা করছি আল্লাহ যেন আমার ক্ষমা করে, এই জন্য দোয়া করতে বলি। আর আমি তো চাই যে আসলে সে ভালো থাকুক, আমিও দোয়া করি সে ভালো থাকুক। কিন্তু সে তো এখনো যে অবস্থায় আছে সেটা তো তার পাপ। আমি চাই যে তাকে সরাসরি ডিভোর্স দিতে। এটাই আমার আসল উদ্দেশ্য। আসলে আমি জানি না সে আমার কথা এগুলা শুনবে কিনা। আমি তো তাকে ইচ্ছে করলে তাকে আমি জানাই এই অনুষ্ঠান করতে পারতাম, আমি তাও করিনি, কারণ হয়তো তাতে তার ক্ষতি হইতে পারে। এই জন্য আসলে আমি কাউকেও জানাইনি যে আমি অনুষ্ঠান করতেছি। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা সবসময় বলি, গল্প থেকে আপনি কি শিখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা কোন ধরনের কোন নৈতিক লেসন গল্পের শেষে দিই না, এটা একান্তই আপনার ব্যক্তিগত, আপনার উপরে ছেড়ে দিলাম বরাবরের মতো। তাই আগামী বুধবার কিবরিয়া আবারও ফিরে আসবে।